তোমার সবচেয়ে বিশ্বস্ত মানুষটাই যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে কেমন দেখায় সেটা বলো তো। নাইটফল সিজন 2 এর শুরু হয় এমন এক বিশ্বাসঘাতকতার মাধ্যমে যা পুরো টেম্পলার অর্ডারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। টেম্পলারদের ইতিহাসে এমন প্রতিশোধের ঘটনা কোনো দিন আর দেখা যায়নি। একই সাথে একজন যোদ্ধার ক্রোধ কাঁপিয়ে দিয়েছিল পুরো ফরাসি সাম্রাজ্যকে। আর সেই আগুনের শুরু সিজন 2 এর প্রথম মিনিট থেকেই। তো প্রস্তুত তো? চলো দেখতে শুরু করি নাইটফলের দ্বিতীয় সিজনের প্রথম পার্টের এক্সপ্লেইন। তবে একটা কথা না বলেই নয়, সেটা হচ্ছে আমি এটা তোমাদের নিশ্চয়তা দিতে পারি প্রথম সিজনের চাইতেও এই দ্বিতীয় সিজনটা মারাত্মক লেভেলের এক্সাইটিং এ ভরা হতে চলেছে। দেখলে বুঝতে পারবে। চারিদিকে যুদ্ধ চলছে, ভীষণ যুদ্ধ। তলোয়ারের ঝনঝনানি আর রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে পুরো জঙ্গল। এর মধ্যে একটা লম্বা তলোয়ারকে মাটিতে গাঁথা অবস্থায় দেখতে পাওয়া যায়, আর এক জোড়া হাত সেটাকে তুলে নিয়ে শত্রুর দিকে প্রচণ্ড গতিতে আঘাত আনে। হঠাৎ এক আশারই ছুটে আসে এ সময় সেই যুদ্ধক্ষেত্রে, কিন্তু টেম্পলার নাইটদের একজনের কোঠারের আঘাতে তাকে ঘোড়া থেকে ছিটকে পড়তে হয়। এই ভয়াবহ যুদ্ধ চলছিল টেম্পলার নাইট ও ফরাসি সেনাবাহিনীর মধ্যে, এবং যেটা সূত্রপাত হয়েছিল রানী জোয়ানের মৃত্যুর মধ্য দিয়ে। যারা প্রথম সিজনটার শেষের দিকে দেখেছিলে তারা নিশ্চয়ই জানো। ল্যান্ডি যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে দেখতে পায় একটা পরিচিত মুখ, ফ্রান্সের রাজা ফিলিপ, যে তার প্রিয়তমাকে তার কাছ থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নিয়েছিল। ল্যান্ডি বুঝতে পারছিল জোয়ানের জন্য প্রতিশোধ নেয়ার এটাই উপযুক্ত সুযোগ তার জন্য। ল্যান্ডি রাজা ফিলিপকে দেখে চিৎকার করে ওঠে, আর স্পষ্টই বোঝা যাচ্ছিল ফিলিপও সেই মুহূর্তটির জন্যই অপেক্ষায় ছিলেন। একজনের মনে নিজের স্ত্রী হত্যার প্রতিশোধ, আর অন্যজনের মনের মধ্যে নিজের ভালোবাসা হারানোর বেদনা। তাই কথাবার্তা আর দরকার ছিল না, দুজনেই এবার সরাসরি একে অপরের আক্রমণে লিপ্ত হয়। ল্যান্ডির থেকে শেখা তলোয়ার চালনায় এখন রাজা ফিলিপ অনেকটা দক্ষ হয়ে উঠেছিলেন। প্রথম দিকে কেউ কাউকেই সেভাবে হার মানাতে পারছিল না। লড়াই যত এগোচ্ছিল ল্যান্ডি ততই বুঝতে পারছিল সে ফিলিপের কাছে পরাস্ত হতে চলেছে। তবে এর মধ্যে সুযোগ বুঝে একসময় ল্যান্ডি তার তলোয়ার ফিলিপের বুকে চেপে ধরে এবং জোয়ানকে হত্যার অভিযোগ তোলে তার দিকে। ফিলিপও পাল্টা জবাব দেয়। জোয়ানের মৃত্যুর কারণ ল্যান্ডি নিজেই। ল্যান্ডি যদি তাদের শান্তি না ভাঙত তবে জোয়ান শান্তিতে আজও রানী হিসেবে বেঁচে থাকতে পারত। তাদের কথাবার্তার মধ্যেই ফিলিপের তলোয়ার ল্যান্ডির বর্ম ভেদ করে তার শির তারায় গিয়ে পৌঁছায়, এবং ধাতব অস্ত্র মাংস কাটার সঙ্গে ল্যান্ডি মাটিতে লুটিয়ে পড়ে। ফিলিপের তলোয়ার ল্যান্ডির শরীর ভেদ করেছিল। এরপর সেটা পেছন দিক থেকে আরেকটা আঘাত হানে। ফিলিপ চাইছিল ল্যান্ডি যেন রাজদণ্ডের বিচার নিজের চোখে দেখার আগেই মারা না যান। এরপরেই বুম! আরে এটা কি হলো? ল্যান্ডি যখন প্রায় মরতে চলেছে আমাদের সকলকে অবাক করে দিয়ে তখনই সে চমকে জেগে ওঠে। আসলে বন্ধুরা, এটা ছিল তার স্বপ্ন। আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো সত্যি খেল খতম হতে চলেছে এই প্রথম মিনিটেই, কিন্তু না। স্বপ্নটা ল্যান্ডির কাছে এতটাই বাস্তব লাগছিল যে তার নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছিল। কিন্তু তার শিশুর কান্নার শব্দ তাকে বাস্তবে ফিরিয়ে আনে। বিছানা থেকে উঠে ল্যান্ডি তার কন্যাকে কোলে তুলে নেয়, কিন্তু কিভাবে তাকে শান্ত করতে হয় সেটা সে বুঝতে পারছিল না। তাই ল্যান্ডি নিজেই গুনগুন করে গাইতে শুরু করেছিল। আর আশ্চর্যজনক হলেও শিশুটি এবার কান্নাটাও থামিয়ে দেয়। এখন ল্যান্ডি এখানে কি অবস্থায় আসলো? এই কন্যা সন্তানটি ল্যান্ডির কিভাবে আসলো? জোয়ানকে এবং রাজা ফিলিপের সঙ্গে তার দ্বৈরথটা কিভাবে তৈরি হলো? এই পুরো ঘটনার প্রবাহ আমরা সিজন 1-এ দেখতে পেয়েছি। যারা এখনও দেখেননি তারা প্লিজ সিজন 1টা আগে শেষ করে আসুন। যাই হোক, কন্যার দিকে একবার তাকিয়ে এবং আকাশের দিকে চোখ তুলে জোয়ানকে ধন্যবাদ জানায় ল্যান্ডি। তারপর সে সিদ্ধান্ত নেয় তার মেয়ে ইভকে সে ট্যানক্রেডের কাছে সঁপে দেবে, কারণ ল্যান্ডি জানতো ট্যানক্রেড মেয়েটিকে ভীষণ ভালোবাসে। তাছাড়া এত ঝুঁকির মধ্যে মেয়েকে নিজের সঙ্গে রাখাটা হবে নির্বুদ্ধিতা। রাজা নিশ্চয়ই তাকে খুঁজে বেড়াচ্ছেন, তাই সে চায় না তার মেয়ে ঝুঁকি নিয়ে বাঁচুক। ট্যানক্রেড যখন ল্যান্ডির ইচ্ছার কথা জানতে পারে তখন সে তাকে আশ্বস্ত করে বলে শিশুটিকে সে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তাকে কোনো দিন চিনবে না, এবং সেখানে নিরাপদে সে বড় হতে পারবে। এরপর ট্যানক্রেডকে ল্যান্ডি জানায় সে এখন চার্চের টেম্পলার যাবে। টেম্পলারদের সদর দপ্তরে গিয়ে গ্র্যান্ড মাস্টার এবং তার ভাইদের কাছে সে ক্ষমা চাইবে। কিন্তু তার কথা শুনে ট্যানক্রেড বলে এটা তোমার বুদ্ধিমানের কাজ হবে না ল্যান্ডি, কারণ ভার্সাইয়ের যুদ্ধে টেম্পলাররা যেসব ক্ষতির মুখোমুখি হয়েছিল সেগুলোর জন্য এখনও তারা ল্যান্ডির উপরে ক্রুদ্ধ রয়েছে।
কিন্তু ল্যান্ড্রি সারা জীবন একজন নিবেদিত প্রাণ টেম্পলার ছিলেন, তাই এই পবিত্র চার্চ ছাড়া সে আর কিছুই ভাবতে পারছিল না। ঈশ্বরের ক্ষমাই ছিল তার একমাত্র পথ। তো বিদায়ের আগে ট্যানক্রেড তাকে বলে সে শিশুটির ব্যাপটিস্ট করাবে। এরপর সে তার নাম কি হবে সেটা জানতে চাইলে ল্যান্ড্রি কিছুক্ষণ ভেবে উত্তর দেয় তার কন্যার নাম হবে ইভ। ইভকে বিদায় জানিয়ে ল্যান্ড্রি চার্চের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেখানে পৌঁছে সে দেখতে পায় কেউ তাকে স্বাগত জানাতে আসছে না। সে আর প্যারিসের টেম্পলারদের নেতা ছিলেন না এখন। তাছাড়া প্যারিসের নাইটদের মৃত্যুর জন্য তিনি দায়ী ছিলেন সরাসরিভাবে। এই অভিযোগেই তাকে প্রত্যাখ্যাত হতে হয়। কিন্তু আরও ভয়ানক ব্যাপার ঘটে তখন, যখন গ্র্যান্ড মাস্টারের ইশারায় টেম্পলাররা ল্যান্ড্রির ওপর আক্রমণ শুরু করে। দুজন নাইট তাকে তুলে দাঁড় করালেও তার সমস্ত টেম্পলার সত্তা কেড়ে নেওয়া হয় এবং আবার তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। অবশেষে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু এত কিছুর পরেও ল্যান্ড্রি হাল ছাড়ার পাত্র ছিলেন না। পরবর্তী 3 সপ্তাহ সে চার্চের বাইরের দরজার বাইরে অবস্থান করছিল। এর মধ্যে প্রতিদিন সে চার্চের দরজায় কড়া নাড়ত, আর প্রহরীরা বিরক্ত হয়ে উঠত তার এই কাজে। তারা তাকে জানিয়ে দিত যেহেতু ল্যান্ড্রিকে আগে ঢুকতে দেয়া হয়নি, তাই এখন তাকে আর ঢুকতে দেয়া কোনোভাবেই সম্ভব নয়। গ্র্যান্ড মাস্টারের বহিষ্কার আদেশ তাকে মানতেই হবে। কিন্তু এসব কথার পরেও ল্যান্ড্রি হাল ছাড়ছিলেন না। বৃষ্টি ঝড় উপেক্ষা করে হাঁটু গেড়ে অপেক্ষা করছিল ল্যান্ড্রি দিনের পর দিন। এর মধ্যে একদিন এক বৃষ্টির দিনে গ্র্যান্ড মাস্টার দুর্গের উপর থেকে ল্যান্ড্রিকে সেই অবস্থায় দেখতে পান, আর এতে তার মন পরিবর্তন হয়ে যায়। তিনি উপলব্ধি করেন এমন এক যোদ্ধাকে বাইরে এভাবে অনাহারে অবহেলায় মরতে দেয়া তার কোনোভাবেই উচিত নয়। তাই তিনি ট্যানক্রেডকে পাঠান ল্যান্ড্রিকে শহরে ফিরিয়ে আনতে। কিন্তু ল্যান্ড্রিকে ফিরিয়ে নেওয়া উচিত কিনা সেটা নিয়ে নাইটদের মধ্যে শুরু হয় তীব্র বিতর্ক। গ্র্যান্ড মাস্টার এটাকে গুরুত্ব দিতে শুরু করেন এবং শেষমেশ ল্যান্ড্রির ভাগ্য নির্ধারণের জন্য তিনি ভোটের আয়োজন করতে বাধ্য হন। এছাড়া সিদ্ধান্ত হয় ল্যান্ড্রিকে নতুনদের সঙ্গে পুনরায় প্রশিক্ষণ শিবিরে রাখা হবে। টেম্পলার হওয়ার যোগ্যতা সে এখন রাখে কিনা সেটা যাচাই করার জন্য এটা করতে হবে তাকে। এদিকে ফরাসি রাজপ্রাসাদে রাজা ফিলিপ ও মন্ত্রী দ্য নেগ্রে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে একদিন আলোচনায় বসেছিলেন। দ্য নেগ্রে রাজাকে জানান তিনি পুরো দেশে ল্যান্ড্রিকে খুঁজছেন, কিন্তু এখনও কোনো খোঁজ তার মেলেনি। এ সময় ইসাবেলা তাদের পাশে বসে তাদের ওই আলাপ মনোযোগ দিয়ে শুনছিল। সে আগ্রহ নিয়ে ভাবছিল ল্যান্ড্রি সম্পর্কে প্রতিটি কথা। আলোচনার এক পর্যায়ে রাজা ফিলিপ টেম্পলারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সরাসরি চার্চে আক্রমণ চালানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি, কারণ তার মনে হচ্ছিল ল্যান্ড্রি কোনোভাবে এই টেম্পলার নাইটদের দলে মিশে গিয়ে হয়তো লুকিয়ে রয়েছে। কিন্তু দ্য নেগ্রে তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে, কারণ তার ধারণা ছিল এমনটি করলে সেটা সরাসরি পোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান হতো। আর বর্তমানে তাদের সে সামর্থ্য নেই, বিশেষ করে যখন ফ্রান্সের গির্জার কাছে ঋণ রয়েছে। যুদ্ধ শুরু হলে চার্চ এই ঋণ তাৎক্ষণিকভাবে পরিশোধ করার দাবি করবে, যা রাজ্যে গুরুতর অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে বলেই নেগ্রে মতামত দেন রাজাকে। এরপরে উইলিয়াম ডে নেগ্রে পরামর্শ দেয় তার চেয়ে ভালো হয় রাজা ফিলিপ জনমতকে নিজের পক্ষে আনার জন্য একটা গুজব ছড়িয়ে দিতে পারেন, তবে তার আগে আর একটা বিষয় নিষ্পত্তি করতে হবে তার। নেগ্রের এ ধরনের প্রস্তাবে বোঝা যাচ্ছিল ভীষণ একজন পারদর্শী কূটনীতিবিদ ছিলেন এই মন্ত্রী। রাজদরবারের এক প্রহরী সবার সামনে কিছুদিন ধরেই বলে বেড়াচ্ছিল রানী জোয়ানকে হত্যা করেছেন ফিলিপ নিজেই। তাই এবার সেই প্রহরীকে গ্রেপ্তার করা হয়। এই খবরটা ছিল রাজার ছড়িয়ে দেওয়ার গল্পের একেবারে বিপরীত। তাই ফিলিপ সিদ্ধান্ত নেন তিনি এই গুজবটা ছড়িয়ে দেবেন যে রানী জোয়ানকে হত্যা করেছে ল্যান্ড্রি। কিন্তু যে অস্ত্রবাহককে আটক করা হয়েছিল সে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং জোর দিয়ে সে বারবারই বলছিল রানীকে হত্যা করেছেন রাজা ফিলিপ স্বয়ং নিজে। কিন্তু তার এই গোয়ার মনোভাবের কারণে তাকে মাসুল দিতে হয়। সবার সামনে ফিলিপ নির্দেশ দেন প্রহরীর জিহ্বা কেটে ফেলা হোক, আর রাজার নির্দেশে সেই প্রহরীর জিহ্বা নির্মমভাবে কেটে নেওয়া হয়। এদিকে ল্যান্ড্রির ভাগ্য নির্ধারণের জন্য চার্চে শুরু হয়েছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রথম ইতিবাচক ভোটটি দিয়েছিলেন ট্যানক্রেড। এরপর সবার ভোট দেয়া শেষ হলে দেখা যায় ফলাফল সমান সমান, মানে অর্ধেক তার বিপক্ষে আর অর্ধেক তার পক্ষে। কিন্তু তখনও একজন নাইট বাকি ছিলেন যিনি তখনও ভোট দেননি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যে তার ভোটটাই নির্ধারণ করবে ল্যান্ড্রি এই চার্চে থাকবে কি থাকবে না, নাকি তার ভাগ্যে জুটবে নির্মমতা। নাইমন নামে এই নাইট ভোট দেওয়ার পর গ্র্যান্ড মাস্টার ঘোষণা করেন ল্যান্ড্রি নতুন সদস্য হিসেবে আবার টেম্পলার আদেশে যোগ দিচ্ছেন।
আর এই ঘোষণার মাধ্যমে সকল সংশয় কেটে যায় ল্যান্ডের এবং তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। এরপর শুরু হয় তাদের কঠোর প্রশিক্ষণ। ট্রানক্রেট ল্যান্ডির চুল কেটে ছোট করে দিয়েছিল নতুন জীবনের প্রতীক হিসেবে। নতুনদের প্রশিক্ষণের অন্যতম একটা ইভেন্ট ছিল 2 ব্যাগ পাথর নিয়ে দৌড়াতে হতো তাদের। এই পাথরের ওজন হতো টেম্পলারদের বর্মের সমান। এই অনুশীলনের আর একটা চমকপ্রদ উদ্দেশ্য ছিল বর্ম পরার অনুভূতিতে তাদের দ্রুত অভ্যস্ত করে গড়ে তোলা। যে কর্মকর্তা নতুনদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তিনি কিছুদিন আগেই ল্যান্ডির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তাই ল্যান্ডির প্রশিক্ষণ কতটা কঠিন হতে পারে সেটা সহজেই অনুমান করা যাচ্ছিল। বেশিরভাগ নতুন সদস্যই ছিল অভিজাত পরিবার থেকে আসা তরুণ, যারা ঈশ্বরের সেবায় নিজ নিজ উত্তরাধিকার স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন। তাদের জীবনে তেমন শারীরিক কষ্ট ছিল না বললেই চলে। মানসিক পরীক্ষায় ছিল তাদের বড় পরীক্ষা। তো কয়েক দফা পাথর নিয়ে হাঁটার পরই একজন তরুণ ক্লান্ত হয়ে পড়ে যায়। ল্যান্ডি এটা দেখে তাকে যখন সাহায্য করতে এগিয়ে যায় তখন প্রধান প্রশিক্ষক তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং তাকে হুমকি দেয়, টেম্পলার হতে হলে প্রত্যেককে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে, নিজের কাজে মন দাও, আর প্রধানের আদেশ অমান্য যদি আর একবার করেছো তোমাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। তো প্রশিক্ষকের এরকম একটা হুঁশিয়ারির সময়ে ঠিক একই সময় প্যারিসের রাস্তায় একদল অশ্বারোহীকে বেপরোয়াভাবে ছুটে আসতে দেখা যায়। অশ্বারোহী দলের নেতা ছিলেন এক তরুণ। নেতা প্রাসাদে ঢুকে রাজার সামনে ঘোড়া থেকে নেমে আসেন। এরপর যখন সে তার চাদরটা খুলে ফেলেন তখন ইসাবেলা উৎফুল্ল হয়ে তার নাম ধরে ডাক দেয়। এই যুবকের নাম ছিল লুইস, মানে রাজা ফিলিপ ও রানী জোয়ানের জ্যেষ্ঠ পুত্র ছিল এই লুইস। এ সময় লুইস হাঁটু গেড়ে তার বাবার সামনে দাঁড়ায়। দেখা যায় তার হাতে রয়েছে কয়েকটা আংটি পরা কাটা আঙুল, যেগুলো ছিল পুরনো অভিজাতদের আঙুল, যারা পূর্বে পোপের গোষ্ঠীর অংশ ছিল এবং তারা রাজা ফিলিপের প্রতি অনুগত নতুন অভিজাত শ্রেণীতে এবার রূপান্তরিত হয়েছিল। ছেলের এই কাণ্ড দেখে ফিলিপ তার ছেলেকে আনন্দে জড়িয়ে ধরেন এবং ইসাবেলা স্নেহ ভরে ভাইকে বরণ করে নেন। লুইসের সঙ্গে উইলিয়াম ডে নেগ্রের সম্পর্ক ভালো ছিল না, তাই সে সরাসরি উইলিয়ামকে আদেশ দেয় সে যেন তার ঘোড়াটাকে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করে। এই কথার মাধ্যমে বোঝাই যাচ্ছিল কতটা অবহেলা করত সে মন্ত্রীকে। কিন্তু লুইস তখনও জানতো না তার মা মারা গিয়েছেন, তাই সে তার বাবার কাছে জানতে চায় মা কোথায়। এই কথার জবাবে যখন তাকে জানানো হয় যে ল্যান্ডি তার মাকে খুন করেছে, তখন একেবারে রাগে উন্মুক্ত হয়ে ওঠে লুইস। শোকে আচ্ছন্ন হয়ে চেয়ার ভেঙে ফেলে দেন রাজপুত্র। প্রতিশোধের আগুনে দগ্ধ হতে শুরু করে তার মন। মায়ের সঙ্গে লুইসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু যদি সত্যিই প্রকৃত সত্যটা সে জানতে পারত যে ফিলিপই রানীকে হত্যা করেছেন, তাহলে যে কি হতো সেটা বলা কঠিন। এদিকে এক ভূগর্ভস্থ যুদ্ধক্ষেত্রে এক দেহাতি যোদ্ধাকে দেখা যায় তার প্রতিদ্বন্দ্বীকে সে নির্মমভাবে পিষে ফেলছে, আর দর্শকরা উত্তেজনায় ফেটে পড়ছে। সে যোদ্ধা যখন বিজয়ী হয় তখন সোনার একটা থলি পুরস্কার হিসেবে দেয়া হয় তাকে, আর এরপর পরবর্তী যোদ্ধাদের নাম ঘোষণা করা হয়। দেখা যায় নাম ঘোষণার পর এক প্রাক্তন ক্রুসেডার পানীয় হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে সামনের দিকে। এই লোকটা ছিল সেই গাওয়েন, হয়তো চিনতে পেরেছেন একে। জীবিকার তাগিদে সেই যুদ্ধের পর তাকে ইদানিং এই নিষ্ঠুর কুস্তির উপরে নির্ভর করতে হচ্ছিল, আর এটা ছিল তার জন্য খুবই লজ্জার একটা বিষয়। তো কিছুক্ষণের মধ্যেই বিশাল দেহী এক প্রতিপক্ষের মুখোমুখি হয় গাওয়েন। গাওয়েন সহজেই তার আঘাত এড়িয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করে সে। গাওয়েনের এই বীরত্ব দেখে দর্শকরা উল্লাসে চিৎকার করে ওঠে এবং তাকে সমর্থন দিতে শুরু করে। এসব যখন এদিকে ঘটছিল, ঠিক তখন অন্যদিকে এক কিশোরকে দেখা যায় প্রাণপণে সে তার মা বাবার নাম ধরে চিৎকার করছে, কিন্তু খুঁটিতে বাঁধা তার বাবা মাকে সে শুধু অসহায় চোখে দেখতে পাচ্ছিল। এর কিছুক্ষণ পর এক পুরোহিত মশাল তুলে কাঠের মঞ্চে আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুনে কিশোরের চোখের সামনে বীভৎসভাবে পুড়ে যেতে থাকে তার মা এবং বাবা। এই দম্পতির কোনো ভয়াবহ অপরাধ ছিল না, তারা ছিল ক্যাথার, যারা নিজেদের খ্রিস্টান হিসেবে দাবি করত তখন। মূলত এ কারণেই তাদের শাস্তি ছিল জীবন্ত দাহ। মা বাবাকে চোখের সামনে পুড়ে শেষ হয়ে যেতে দেখে ছেলেটি কাঁদতে কাঁদতে তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু পুরোহিতের মন নরম হয় না। উপরন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও পুরোহিত তার তথাকথিত ন্যায় বিচার নিয়ে কথা বলেই যাচ্ছিল। এর বেশ কিছুক্ষণ পর আগুন নিভে গেলে ছেলেটি দগ্ধ অবশেষ থেকে এক মুঠো ছাই তুলে একটা থলেতে ভরেন। সে কি করতে চলেছিল এবং এই ছেলেটা কে ছিল, এই বিষয়টা আমরা একটু পরে জানব। কিন্তু এর ফলশ্রুতিতে যেটা হতে চলেছিল সেটা খুব একটা সুখকর ছিল না নায়েরদের জন্য।
যা হোক, অন্যদিকে মাতৃশোকে স্তব্ধ প্রিন্স লুইস সিদ্ধান্ত নিয়েছিলেন তার মাকে সে কবর খুঁড়ে বের করে নিয়ে আসবে। আর সেই লক্ষ্যে সে অনেকটা আড়ালে লুকিয়ে থাকা রানী জোয়ানের মৃতদেহ খুঁড়ে ফেলেন একদিন, এবং সেই দেহাবশেষ নিয়ে রাজসভায় এসে হাজির হন। তার কান্না ভেজা চোখে লুইস তার বাবাকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পরও কেন তার মায়ের মরদেহকে এভাবে অপবিত্র করা হয়েছে, কেন তার দেহটা কেটে ফেলা হয়েছে। পুত্রের কথা ঠিক বুঝতে পারছিলেন না রাজা ফিলিপ, তাই তিনি এবার সেদিকে এগিয়ে আসেন এবং দেখতে পান মৃত জোয়ানের পেটটা চেরা হয়েছে। আর এই বিষয়টা দেখে রাজা ফিলিপ বুঝে যান কি হয়েছে জোয়ানের সঙ্গে। তারপর ফিলিপ তার ছেলে লুইসকে বলেন রানীর সাথে ল্যান্ডির সম্পর্ক হয়েছিল একটা অবৈধ সম্পর্ক, এবং তার ফলশ্রুতিতে জন্ম নিয়েছিল একটা সন্তান। জোয়ানকে যখন ল্যান্ডির হত্যা করে তখন সে পেট চিরে বের করে নেয় তার সন্তান। এই পুরো পরিস্থিতি সাক্ষী হয়ে রাজা ফিলিপ লুইসকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, আর এটা ছিল এমন একটা দায়িত্ব যা তিনি অন্য কাউকে দিতে পারতেন না। তিনি তার পুত্রকে নির্দেশ দেন ল্যান্ডিকে খুঁজে বের করে রানীর সন্তানকে হত্যা করতে হবে। তাদের এই কথার মধ্যেই উইলিয়াম ডি নেগ্রে এসে জানায় পোপ বেনিফেস প্যারিসে এসে পৌঁছেছেন। রানী জোয়ানের জন্য শোক প্রকাশ করতে এসেছেন তিনি। উইলিয়ামের সন্দেহ ছিল পোপ এমন সময়ে আসেন যেটা রাজাকে আর উত্তেজিত করে দেয়। তিনি আসলে উপকারের সময় কখনোই দেখা দেন না। এর কিছুক্ষণের মধ্যে পোপ প্রাসাদে প্রবেশ করতেই রাজার নাম ধরে ডাকতে থাকেন তিনি, এবং তার ডান হাত তুলে রাজাকে সেই আংটিতে চুম্বন করার ইঙ্গিত দেন। কিন্তু পোপের প্রতি ফিলিপ স্পষ্টভাবে বিরক্ত ছিলেন। তার চোখ মুখ দেখে অন্তত সেটাই বোঝা যাচ্ছিল। সবাই তার দিকে তাকালেও তিনি উইলিয়ামের দিকে তাকিয়ে মাথা নেড়ে সংকেত দেন, আর ইঙ্গিত পেয়ে উইলিয়াম ডি নেগ্রে এগিয়ে এসে পোপের আংটিতে চুম্বন করে রাজার হয়ে। এরপর পোপ বলেন তিনি রানী জোয়ানের জন্য শোক জানাতে এসেছেন, কিন্তু ফিলিপ সে বিষয়ে কথা বলতে আগ্রহী ছিলেন না। বরং তিনি সেই ফরমান নিয়ে আলোচনা করতে চাইছিলেন যেগুলো ধর্মীয় এবং ক্ষমতা সম্পর্ক নিয়ে পোপ তৈরি করেছিলেন। ফিলিপের প্রস্তাবে পোপ প্রথমে দ্বিধান্বিত হয়ে পড়লেও রাজা জোর দেয়াতে তিনি কথা বলতে বাধ্য হন তার সাথে। এরপর পোপ বেশ কিছু ফরমানের কথা বলেন রাজার সামনে, আর এতে রাজা ফিলিপ ক্রোধান্বিত হয়ে ওঠে। এদিকে উইলিয়াম ডি নেগ্রে গাওয়েনকে খুঁজে বের করেছিলেন। নেগ্রে সেই যুদ্ধের পর থেকেই গাওয়েনের খোঁজে ছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন গাওয়েনের সাথে বাকি টেম্পলারদের একটা দূরত্ব তৈরি হয়েছে, আর এটাকে তিনি কাজে লাগাতে চাইছিলেন। যা হোক, খুঁজে পাওয়ার পর গাওয়েনকে তিনি একটা কাজ করতে বলেন। তাকে তিনি বলেন যদি তুমি সফল হও তবে তোমার জন্য বড় একটা সুযোগ অপেক্ষা করছে। মন্ত্রীর নির্দেশ পেয়ে গাওয়েন একটা বাড়িতে গিয়ে পৌঁছায়, যার চারপাশে কয়েকজন প্রহরীকে দেখা যাচ্ছিল পাহারা দিতে। গাওয়েন এ সময় মাত্র একটা স্বর্ণ মুদ্রা ব্যবহার করে সমস্ত প্রহরীকে পরাস্ত করে ফেলে। যদিও অপ্রত্যাশিতভাবে সে নিজেও আহত হয়েছিল, তবু সে সফলভাবে পথ পরিষ্কার করে দেয় নেগ্রের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে নেগ্রে কি করতে চলেছিল? আচ্ছা, এই অবস্থায় আপনারা একটু পজ করুন তো ভিডিওটা, এবং কমেন্টে জানান নেগ্রে কি করতে চলেছিল কার সঙ্গে। তো প্রহরীদের নিষ্ক্রিয় করার পর উইলিয়াম ডি নেগ্রে দরজা খুলে দেখতে পায় ভেতরে পোপ বসে আছেন। বুঝতে পারছেন তিনি পোপের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আসলেই কি তাই? চলুন দেখা যাক। এ সময় তিনি অন্য কোনো কথায় না গিয়ে নিজের শৈশবের একটা গল্প বলতে শুরু করেন পোপের উদ্দেশ্যে। বন্ধুরা, এই গল্পটা কিন্তু আমরা জানি, কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এই পোপই ছিল সেই পুরোহিত যে ডে নেগ্রের পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, মানে তার বাবা মাকে পুড়িয়ে দিয়েছিল। দীর্ঘদিন ধরে নেগ্রে প্রতিশোধের সুযোগের অপেক্ষায় ছিলেন। উইলিয়াম ভাবতেই পারছিলেন না এক দয়ালু ও করুণাময় বিশ্বাস কিভাবে এমন একজন ভণ্ডকে পোপের মতো উচ্চ মর্যাদায় বসাতে পারে। তার বাবা মায়ের মৃত্যুর পর থেকেই উইলিয়াম পুরোহিতদের প্রতি আস্থা হারিয়েছিলেন। সে আর স্বর্গ বা নরকে বিশ্বাস করত না। পোপ উইলিয়ামের বাবা মাকে মনে রেখেছিলেন, কিন্তু তবুও তিনি কোনো ভুল করেননি বলেই নেগ্রের উদ্দেশ্যে এ সময় বলেন। এরপর তিনি তাকে আরও বলেন এখন উইলিয়াম ডি নেগ্রে যেটা করছে সেটা তার ব্যক্তিগত প্রতিশোধ, রাজার কর্তৃক আদেশ নয়। এ কথার মাধ্যমে স্পষ্টই পোপ নিজের গুরুত্বকে অতি মূল্যায়ন করেছিলেনই বলা যায়। কিন্তু তার কথার থোড়াই তোয়াক্কা করে উইলিয়াম পোপকে এবার ঘুষি মেরে বসেন, যেটা পাপ হলেও তার কাছে ছিল স্বাভাবিক। ফলে পোপ মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সে তার সামনে দাঁড়িয়ে থাকা গাওয়েনের উদ্দেশ্যে সাহায্যে প্রার্থনা করে, কিন্তু গাওয়েন বলে সে একসময় টেম্পলার ছিল কিন্তু এখন আর নেই, আর এ কথা বলেই সে পিছনে ফিরে দাঁড়িয়ে থাকে। ওদিকে রাজা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন পোপ বেনিফেসকে বহিষ্কার করা হবে এবং তার স্থানে আরও বিবেচক একজনকে বসানো হবে।
পোপকে সরানোর পদ্ধতি পুরো উইলিয়ামের হাতে ছেড়ে দেওয়া হয়। মূলত সেই কারণেই নেগ্রে পোপকে বরখাস্ত করার আগে তার বাবা মায়ের মৃত্যু শোধ তুলছিলেন তার উপর। তো দেখা যায় উইলিয়াম ডি নেগ্রে পোপের গলা শক্ত করে চেপে ধরেছেন এবং পোপের মৃত্যু যাতে নিশ্চিত হয় সেজন্য তার মনে জমে থাকা 20 বছরের ক্ষোভ উগরে দিতে থাকেন। এরপর উইলিয়াম তার থলি খুলে তার বাবা মায়ের দগ্ধ ছাই যেগুলো সে সংগ্রহ করেছিল সেগুলো ফেলে দেন পোপের উপর। এদিকে ল্যান্ড্রিকে দেখা যায় একটা নতুন অভিযানে যেতে। নতুন নিয়োগপ্রাপ্ত হিসেবে সে ট্যানক্রেডের সঙ্গে গোপনে চার্চের মন্দিরে চলে এসেছিল। আসলে তারা পরিকল্পনা করেছিল এই চার্চের নিচের গোপন কক্ষ থেকে সোনার ভাণ্ডার উদ্ধার করা। সেই লক্ষ্যে দলটি দ্রুত 2 প্রহরীকে হত্যা করে এবং তাদের দেহ লুকিয়ে ফেলে। তবে রক্ত পরিষ্কার করতে ভুলে যায় তারা। ভেতরে ঢুকে তাড়াহুড়ো করে সোনার বাক্সগুলো নিয়ে পালানোর প্রস্তুতি নেয় ল্যান্ডির নেতৃত্বে 90 নিযুক্ত টেম্পলার নাইটরা। কিন্তু ঠিক তখনই এক প্রহরী রক্তের দাগ দেখে ফেলে এবং আরও সৈন্য ডেকে নিয়ে আসে। আর বলাই বাহুল্য এ সময় শুরু হয় সংঘর্ষ। নতুন এক সদস্যের উড়োতে একটা ক্রসবো তীর এসে বেঁধে, এরপর আরেকটি তীর এসে তাকে আঘাত করে। সঙ্গীদের রক্ষা করতে ল্যান্ডি অধিনায়কের আদেশ অমান্য করে নিজের অবস্থান ছেড়ে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়েন এবং তারপরে শুরু হয় হাতাহাতি যুদ্ধ। এই পরিস্থিতিতে নাইটদের ক্যাপ্টেনের আর কোনো উপায় ছিল না, তাই তাকে লড়াইয়ে যোগ দিতে হয়। যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বেশ কয়েকজন ধনুর্বিদকে পরাস্ত করেন, কিন্তু তারপরেও ল্যান্ডি নতুন সৈনিকদের বাঁচাতে ব্যর্থ হন। এমনকি একজন নতুন সদস্য ভয়ে লুকিয়ে পড়েছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে তারা সোনার মুদ্রা নিয়ে নিরাপদে চার্চে ফিরে আসতে সক্ষম হয়েছিল। তবে তাদের বড় মূল্য দিতে হয়েছিল, কারণ তাদের বাহিনীর 2জন সদস্য প্রাণ হারিয়েছিল। দেখা যায় এদের মধ্যে রয়েছেন এমন একজন সদস্য যিনি ল্যান্ডির প্রত্যাবর্তনের পক্ষে গুরুত্বপূর্ণ সে ভোটটা দিয়েছিলেন। এই পুরো পরিস্থিতিতে ক্যাপ্টেন ভারাক্রান্ত মন নিয়ে 2টি মৃতদেহের দিকে তাকান এবং তার কথার অন্তর্নিহিত ইঙ্গিত ছিল যে ল্যান্ডি তার আদেশ অমান্য করার কারণেই এই ধর্মভীরু সৈনিকদের মৃত্যু হয়েছে। তাই টিম লিডার চাইছিলেন ল্যান্ডি যেন চলে যায়। তার মতে ল্যান্ডি দুর্ভাগ্য বয়ে আনবে তাদের জন্য এবং সামনে হয়তো আরও অনেক কিছু অপেক্ষা করছে। তার এসব কথা শোনার পর ল্যান্ডির কাছে নিজের পক্ষে বলার মতো আসলে কিছুই ছিল না। সে শুধু নিজেকে শাস্তি দিতে পারত। সেদিন গভীর রাতে নিজেকে শাস্তি হিসেবে ল্যান্ডি নিজের উপরে চাবুক পেটাতে শুরু করেন। এ সময় তার পেছনে এসে দাঁড়ায় নতুন সদস্যদের ক্যাপ্টেন। দূর থেকে তিনি তার দিকে তাকিয়ে মাথা নাড়ান একটা স্বীকৃতির ভঙ্গিতে। অর্থাৎ ল্যান্ডিকে তিনি প্রথম থেকে অপছন্দ করলেও পরবর্তীতে তার নানা রকম কার্যক্রম এই প্রধানের মধ্যে ল্যান্ডির প্রতি বেশ সহানুভূতি জাগিয়েছিল। তার মৃত্যুর মুখোমুখি হওয়া একটার পর একটা অভিজ্ঞতা ল্যান্ডি এবং নতুন সদস্যদের মধ্যেকার সম্পর্ক কিছুটা ভালোর দিকে গিয়েছিল। এরকম একদিন বৃষ্টির মধ্যে তাদের দেয়াল বেয়ে ওঠার একটা চ্যালেঞ্জ দেওয়া হয়, কিন্তু বাইরের দেয়ালগুলো ছিল অতিমাত্রায় পিচ্ছিল, তাই প্রথম দলটি ব্যর্থ হয়। ফলে তাদের 2 দিনের অনাহারে থাকার দণ্ড দেওয়া হয়। এই শাস্তির কথা শুনে ল্যান্ডির দলের কয়েকজন সদস্য তার কাছে জানতে চায় আগের বার সে কিভাবে সফল হয়েছিল। ল্যান্ডি জানায় তার সময়ে এই চ্যালেঞ্জটা ছিলই না। তবে নতুন সদস্যদের ক্যাপ্টেনের একটা মন্তব্য তাকে নতুন একটা ধারণা দেয়। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় সিঁড়ি নেই তো কি হয়েছে, তারা মানুষের সিঁড়ি বানাবে, তারপরে তারা দেয়ালে ওঠার চেষ্টা করবে। ল্যান্ডিও আরেকজন নিচে ভিত্তি হিসেবে দাঁড়ায় একপর এবং বাকিরা তাদের উপরে চড়ে উঠতে শুরু করে। কিন্তু মানুষের দেয়াল বানালেও সেটা যথেষ্ট উঁচু হচ্ছিল না। তখন ল্যান্ডি একাই নিজের ভর বহন করার সিদ্ধান্ত নেন এবং অন্য এক নিয়োগপ্রাপ্তকে উপরের দিকে উঠতে নির্দেশ দেন তিনি। সে নিজের সমস্ত ওজনের চাপ বইতে শুরু করে। যদিও সেই নতুন সদস্য মাঝ পথে পড়ে গিয়েছিল, তবু হাল ছাড়েনি সে। শেষ পর্যন্ত সেই নাইট দেয়ালের শীর্ষে পৌঁছে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে সে তো সফল হয়েছে, বাকিরা কি রশি বেয়ে উপরে উঠতে পারবে? তার কথায় ক্যাপ্টেন এবার অনুমতি দেন রশি ফেলার। এরপর দেখা যায় ল্যান্ডির দল চ্যালেঞ্জে সফল হয়েছে এবং ক্যাপ্টেনের ঠোঁটে তখন হালকা একটা হাসির রেখা ফুটে ওঠে। মূলত এরকম ভাবেই চলছিল ল্যান্ডি এবং তাদের নতুনদের প্রশিক্ষণ। কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল এই প্রশিক্ষিত নতুনরা কি রাজার বিপুল সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারবে? এটা কেন বললাম তার একটা কারণ আছে, সামনে কাহিনী গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো। সেদিন রাতে ল্যান্ডি জানতে পারে নতুন সদস্যদের একজন তার মায়ের দেয়া একটা ধর্মীয় পাণ্ডুলিপি লুকিয়ে রেখেছে তার কাছে। ছেলেটি বিশ্বাস করত প্রতিদিন এটা পাঠ করলে সে দুঃখজনক মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। কিন্তু ল্যান্ডি যখন এটা দেখতে পায় তখন সে তাকে সাবধান করে দিয়ে বলে, ব্যক্তিগত জিনিসপত্র লুকিয়ে রাখলে শাস্তি হবে, তাই দ্রুত তোমার এটা ফেলে দেওয়া উচিত। তার কথায় ছেলেটি রাজি হলেও পরদিন তাদের মধ্যে কেউ একজন তাকে ধরিয়ে দেয়
আর এটা ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা। আর বিশ্বাসঘাতকদের জন্য টেম্পলার আদেশে কোনো পুরস্কারের ব্যবস্থা ছিল না, এটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় তাকে। যদিও ল্যান্ডি দোষটি নিজের উপরে নিতে চাইছিলেন, কিন্তু ক্যাপ্টেন তার কৌশল ধরে ফেলেন আর ফলস্বরূপ সকলকে শাস্তি দেওয়া হয়। সূর্যাস্ত পর্যন্ত বালির বস্তা বহন করতে হয় তাদের। তবে ল্যান্ডি ও কয়েকজনকে এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল অন্য একটা কাজ করার জন্য। সেই কাজটা ছিল ব্যায়ামের জন্য উপযুক্ত একটা গাছের গুঁড়ি খুঁজে এনে সেটাকে কেটে তারপরে বাকল ছাড়িয়ে পায়ে হেঁটে ফিরে আসতে। কিন্তু অন্ধকার নামার আগে এই কাজটা শেষ করা অসম্ভব ছিল তাদের জন্য। তারপরেও তারা পাশের বনে গিয়ে গাছ কাটতে শুরু করে, কিন্তু বাকল ছাড়াতে ছাড়াতে রাত নেমে আসে। আর ঠিক তখনই তারা এক নারীর আর্তচিৎকার শুনতে পায়। ফলে ল্যান্ডি সকলকে মশাল নিভিয়ে ফেলার পরামর্শ দেন এবং সামনে এগিয়ে দেখার চেষ্টা করেন কি হচ্ছে। কিছুটা এগিয়ে গিয়েই তারা দেখতে পায় কিছু শয়তান পূজারী তাদের রীতি পালন করছে। সংখ্যায় অনেক বেশি ছিল তারা, তাই ল্যান্ডি সেই মহিলাকে বাঁচাতে চাইলেও সেটা সম্ভব ছিল না তাদের জন্য। চোখের সামনে তাকে অত্যাচারের শিকার হতে দেখেও ল্যান্ডির দলটা কিছু করতে পারছিল না। ওরা যখন ভাবছিল ফিরে যাবে, ঠিক তখন তাদের পেছনে ছাগলের মুখোশ পরা এক ব্যক্তি এসে দাঁড়ায়। ল্যান্ডি বুঝতে পারছিল এই লোকটা তাদের দলের কেউ, তাই কোনো দ্বিধা না করেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে সে। কিন্তু এ সময় দ্রুত আরও বেশ কিছু হামলাকারী উপস্থিত হয় সেখানে। এ সময় 3 জন সামনে প্রতিরোধ করে তোলে আর 2 জন পিছনে থাকে। কিন্তু হঠাৎ একজন নারী পেছন থেকে এসে এক যোদ্ধাকে মাটিতে ফেলে দেয়। আর তাদের চিৎকারে দূরে আচার পালনে ব্যস্ত শয়তান পূজারীরাও দৌড়ে আসতে থাকে তাদের দিকে। ফলে বাধ্য হয়ে শত্রুদের নিষ্ক্রিয় করার পর ল্যান্ডি আহত নিয়োগপ্রাপ্তকে কাঁধে তুলে উপাসনালয়ে ফিরে আসেন। কিন্তু চার্চে ফেরার পর তারা বুঝতে পারে আহত ছেলেটিকে বাঁচানো যাবে না। এদিকে গ্র্যান্ড মাস্টার ড্রেপারকে কয়েকজন নাইটকে নিয়ে সেই শয়তান পূজারকদের অবস্থানে তদন্ত করতে পাঠান। তবে তাদের সাথে ল্যান্ডির সঙ্গে যেতে চাইলেও ক্যাপ্টেন তাকে নিষেধ করেন। এর কিছুক্ষণ পর ড্রেপার তার সাথে কয়েকজন টেম্পলার নাইটকে নিয়ে বনে প্রবেশ করতেই ভেতরে ওত পেতে থাকা লোকেরা তাদের উপরে আক্রমণ করে। আর এই ঝটিকা আক্রমণে ড্রেপার সহ সেখানে সবাই নিহত হয়। শয়তান পূজারকদের কাছে এত উন্নত অস্ত্র থাকার কথা ছিল না। তবে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় একটু পরেই। দেখা যায় হামলাকারীরা ছিল আসলে প্রিন্স লুইস এবং তার সহযোগীরা। সবাইকে হত্যা করে লুইস তাদের পোশাকগুলো ছিনিয়ে নেয় এবার। কিন্তু এটা লুইস কেন করছিল? যা হোক, এদিকে ল্যান্ডি চার্চে প্রার্থনা শুরু করেছিল, কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবে আদেশের সদস্যরা এসে তাকে আটক করে। কিন্তু তাকে বহিষ্কার করা সম্ভব ছিল না, তাই তার বুকে তারা তপ্ত লাল ক্রসের দাগ বসিয়ে দেয়, যা সারা জীবনের চিহ্ন হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছিল। আসলে এটা ছিল ল্যান্ডির বিপক্ষ দলের কিছু সদস্যের কাজ। ওদিকে টেম্পলার নাইটদের পোশাক পরে প্রিন্স লুইস ও তার লোকেরা উপস্থিত হয়েছিল একটা বাড়িতে। তাদের লক্ষ্য ছিল পরিবারের কাছে লালিত পালিত হওয়া শিশুটিকে হত্যা করা। মানে তারা ধরে নিয়েছিল এই পরিবারের কাছে রয়েছে ইভ, অর্থাৎ ল্যান্ডি এবং রানী জোয়ানের সন্তান। লুইস টেম্পলারদের নাম ব্যবহার করে ল্যান্ডির সন্তানকে খুঁজে বের করেছিল এবং পরবর্তীতে টেম্পলারদের ওপর দোষ চাপিয়ে দিয়েছিল সে। এটা ছিল এক ধরনের ভয়ঙ্কর শয়তানি এবং ষড়যন্ত্র। আবারও একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে ল্যান্ডি। স্বপ্নে সে দেখতে পায় তার পুরো শরীর রক্তে ভিজে আছে, হাতে রক্তমাখা তলোয়ার আর তার সব টেম্পলার ভাইদের লাশ তার চারপাশে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, একজনও বেঁচে নেই। এই ভয়ানক দুঃস্বপ্ন তাকে অস্থির করে তোলে। সে ভাবতে শুরু করে, আমি স্বপ্নটা কেন দেখলাম? ঈশ্বর কি তাহলে আমাকে পরিত্যাগ করেছেন? এর মধ্যেই আগের রাতে তার বুকে স্ট্যাপল মেরে দেয়া ক্রসের চিহ্নটা তখনও তাকে ব্যথা দিচ্ছিল। সব মিলিয়ে এই চার্চে আসার পর একটা ভয়ানক রাত পার করেছিল ল্যান্ডি। ল্যান্ডির জীবনে কি তাহলে সত্যি ভয়ানক কিছু আসতে চলেছিল? হেই বন্ধুরা, ল্যান্ডির সামনে যে ভয়ানক একটা পরিস্থিতি আসতে চলেছিল সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু এই ফাঁকে আপনারা বলুন তো এই নাইটফল সিরিজটা কেমন লাগছে আপনাদের কাছে, এবং আমার এক্সপ্লেইন বা কেমন লাগছে? আশা করি মতামতটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। যাই হোক, দুঃস্বপ্নের রাত পার হলেও ল্যান্ডির জন্য অপেক্ষা করছিল আরও একটা দুঃসংবাদ। সেদিন ভোরবেলা আরও একটা দুঃসংবাদ এসে পৌঁছায় তার কাছে। গ্র্যান্ড মাস্টারের নির্দেশে যে ড্রেপারকে গতরাতে জঙ্গলের ডাকাতদের খুঁজতে পাঠানো হয়েছিল তাকে মৃত অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে চার্চে। খবরটা শোনার পর ল্যান্ডি ছুটে আসে সেখানে এবং বন্ধুকে দেখে শোকে মোচমান হয়ে পড়ে। ড্রেপার ল্যান্ডির সবসময়ের কাছে সঙ্গী ছিল,
তাই তার এই প্রিয় ভাইয়ের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে। ভারাক্রান্ত মনে ল্যান্ডি গ্র্যান্ড মাস্টারকে প্রশ্ন করে কেন তাকে ড্রেপারের সঙ্গে যেতে দেওয়া হয়নি। সে যদি তার সঙ্গে যেত তাহলে হয়তো ড্রেপারের এভাবে মৃত্যু ঘটত না। মনে এক প্রকার ক্ষোভ নিয়ে ল্যান্ডি নিজের হাতে ড্রেপারের মৃতদেহ পরিষ্কার করে। তার চোখের উপরে দুটো মুদ্রা রেখে তাকে শেষ বিদায় জানায়। এরপর নিজেকে সামলে নিয়ে নতুন নাইটদের প্রশিক্ষণে মন দেয় ল্যান্ডি। প্রশিক্ষণের নিয়ম ছিল ঘোড়ার লাগাম ঢিলা রেখে 2 হাত দিয়ে লড়াই করতে হবে। দেখা যায় এ সময় ল্যান্ডি হেলমেট পরে এক হাতে তলোয়ার আর অন্য হাতে ঢাল নিয়ে অসাধারণ একটা দক্ষতায় কাঠের ডামের চারপাশে ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসছে। তার এই দক্ষতা দেখে নতুন রিক্রুটরা বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। কিন্তু এরপর যখন তাদের নিজেদের পালা আসে তখন তারা একেবারে নাজেহাল অবস্থায় পড়ে যায়। একজন রিক্রুটার তো ঘোড়াতে গিয়ে পড়ে গিয়েছিল। তাদের এই হতাশাজনক পারফরমেন্স দেখে গ্র্যান্ড মাস্টার খুবই হতাশ হন, কারণ তিনি স্থির করছিলেন নতুন এই রিক্রুটদের দিয়েই অভিজ্ঞ দস্যুদের বিপক্ষে লড়তে পাঠাবেন তিনি। কিন্তু ল্যান্ডি যখন গ্র্যান্ড মাস্টারের মনোভাবটা বুঝতে পারলেন তখন তিনি তাকে বলেন এত তাড়াতাড়ি নতুনদের এভাবে যুদ্ধ পাঠানো বিপজ্জনক হবে। এরপর সে ক্যাপ্টেনের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলে, কিন্তু ক্যাপ্টেনের যুক্তি হলো আজ থেকেই তারা নাইটস টেম্পলারের সদস্য, তাই সবসময় তাদের প্রস্তুত থাকতে হবে। যেহেতু গ্র্যান্ড মাস্টার রাজি হচ্ছিল না তার অনুরোধে, তাই ল্যান্ডি সিদ্ধান্ত নেয় সে নিজেই শত্রুর ভূমিকায় দাঁড়িয়ে নতুনদের সক্ষমতা পরীক্ষা করবে, তাদেরকে যাচাই করতে হবে অন্তত। তার এই কথায় গ্র্যান্ড মাস্টার রাজি হন, তবে তিনি শর্ত জুড়ে দেন ল্যান্ডি ঘোড়ায় চড়ে নয় পায়ে হেঁটে লড়বে তাদের সঙ্গে। মাঠে নামার পর দেখা যায় ল্যান্ডি ঘোড়ার পিঠে থাকা রিক্রুটদের আক্রমণ সহজেই এড়িয়ে যাচ্ছে, এমনকি একজনকে ঘোড়া থেকে ফেলেও দেয় সে। আরেক রিক্রুটার তারপর যখন এগিয়ে আসে তাকেও মুহূর্তে সামলে নেয় ল্যান্ডি, আর তৃতীয় রিক্রুটারের ঘোড়াটাও ল্যান্ডি দখলে নিয়ে নেয়। সব শেষে সে গ্র্যান্ড মাস্টারের সামনে গিয়ে জানায় এই রিক্রুটার এখনও যুদ্ধের জন্য প্রস্তুত নয়, আপনি এখনই সেটা দেখতে পেলেন। কিন্তু ল্যান্ডির কথার পরেও গ্র্যান্ড মাস্টারের উত্তর ছিল অনেকটাই ঠান্ডা প্রকৃতির। ঈশ্বরের কাজে মরলে সেটা সম্মানজনক মৃত্যু হয়, এটা প্রত্যেকটা টেম্পলার জানে। এই কথাটার পর ল্যান্ডি আর কিছুই বলে না তাকে, কিন্তু তার মনে ততক্ষণে অন্য একটা চিন্তা এসে হাজির হয়েছিল। সেদিন রাতে খাবারের টেবিলে নতুন রিক্রুটরা যখন তার কাছ থেকে পুরনো ট্রেনিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায় তখন ল্যান্ডি তার আগে নরম আচরণ না দেখে চুপ করে থাকে। এ সময় নতুনদের লিডার জানায় গ্র্যান্ড মাস্টার ঘোষণা দিয়েছেন বনের ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে এবং নতুন রিক্রুটরাও টেম্পলারদের সঙ্গে লড়বে। এই কথাটা শোনার পর গ্র্যান্ড মাস্টার চলে যেতেই তাদের মধ্যে ভয় আর দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। ল্যান্ডিও শান্তভাবে উত্তর দেয় তোমরা সবাই প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের নিজেদের ভয় নিজেকেই সামলাতে হবে, বুঝতেই পারছো। এরপর সে নিঃশব্দে সেখান থেকে সরে যায়। কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার পরিবর্তে ল্যান্ডিকে দেখা যায় ট্যানক্রেডের সাথে কথা বলতে। দস্যুদের আস্তানার খবর জানতে চায় সে তার কাছে। ট্যানক্রেড ল্যান্ডিকে জানায় ডাকাতদের আস্তানা খুঁজে পাওয়া গিয়েছে এবং পরের দিন ভোরে হামলা করা হবে। তার এই কথা শুনে আশ্চর্য রকমের শান্ত স্বরে ল্যান্ডি তাকে ধন্যবাদ জানায়। এরপর সে তার মেয়ে ইভের যত্ন নেওয়ার জন্য এবং তার প্রতি অটল বিশ্বাস রাখার জন্য ট্যানক্রেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু ল্যান্ডির এই অতিশয় শান্ত আচরণের কোনো মানে খুঁজে পাচ্ছিল না ট্যানক্রেড। মূলত ল্যান্ডির আচরণে অবাক হয়ে গিয়েছিল সে। এর বেশ কিছুক্ষণ পর রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ল্যান্ডি নিঃশব্দে উঠে আসে বিছানা থেকে এবং তারপর সে অস্ত্রাগারে চলে আসে। সেখান থেকে বেশ কিছু অস্ত্র সাথে নিয়ে একটা ঘোড়া প্রস্তুত করে চার্চ থেকে বেরিয়ে পড়ে ল্যান্ডি। তবে বেরিয়ে যাওয়ার আগে সে পবিত্র স্থানের দিকে শেষবারের মতো তাকায়, তারপর গোপন পথ দিয়ে বেরিয়ে আসে চার্চের বাইরে। কিন্তু একজন নতুন রিক্রুটার তার এই প্রস্থানটাকে দেখে ফেলেছিল। এদিকে প্যারিসেও চলেছিল নানা রকমের ঘটনা। উইলিয়াম একদিন গাওয়েনকে নিয়ে হাজির হয় রাজা ফিলিপের সামনে। প্রিন্স লুইস গাওয়েনকে দেখে অনেকটা মজা পাচ্ছিল, কারণ গাওয়েন তখনও তার হাঁটুর সমস্যায় ভুগছিলেন। কিন্তু রাজা রেগে যান ছেলের এই আচরণে, কারণ গাওয়েন হাঁটুর আঘাতের কারণে তার সামনে হাঁটু গেড়ে বসে সম্মান জানাতে পারছিল না। গাওয়েনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সাথে এনেছিল উইলিয়ামদের নেগড়ে, তাই সে এই পরিস্থিতিতে অনেকটাই বিব্রত হয়ে পড়ে। এর মধ্যে প্রিন্স লুইসের স্ত্রী মার্গারেট প্যারিসে এসে পৌঁছায়। তার সঙ্গে লুইসের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হলেও প্রিন্সেস ইসাবেলার সঙ্গে কথায় কথায় সে নিজেকে ভবিষ্যৎ ফ্রান্সের রানী হিসেবে তুলে ধরে, যা ইসাবেলাকে ক্রমশ বিরক্ত করে তুলছিল। সার্বিক অবস্থায় রাজা ফিলিপের রাজদরবারের পুরো চেহারাটা কিন্তু একেবারেই শান্তিপূর্ণ ছিল না।
অন্যদিকে রাজার সঙ্গে দেখা শেষ করে উইলিয়াম ডে নেগ্রে চলে আসেন বিশপের বাড়িতে। বিশপকে গোসলখানা থেকে টেনে বের করে নিয়ে আসেন তিনি। এর বেশ কিছুক্ষণ পর বিশপ যখন প্রাসাদের হলে এসে পৌঁছায় তখন সে দেখতে পায় রাজা ফিলিপ জোয়ানের সিংহাসন কুঠার দিয়ে ভেঙে ফেলছেন। আর এতে বিশপের ভয় আরও বেড়ে যায়। কিন্তু রাজা তাকে জানান পোপ ঘুমের মধ্যেই মারা গিয়েছেন এবং তিনি চান বিশপ রেমন্ড নতুন পোপ হিসেবে দায়িত্ব পালন করুক। ফিলিপের মতে ইতালিয়ানদের যুগ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল আর এবার পোপের আসনে একজন ফরাসিকে বসাতে চাইছিলেন রাজা ফিলিপ। অন্যদিকে প্রিন্স লুইস নাইটস টেম্পলারদের ছদ্মবেশে আবারও ইদকে অপহরণের জন্য বের হয়েছিলেন। এর আগের বার সে একটা বাড়িতে গিয়েও তাকে খুঁজে পায়নি, তবে সে এবার এক বাড়িতে পানি খাওয়ার অজুহাতে ঢুকে গৃহকর্তার সাথে কথা বলতে শুরু করে। লোকটি তাকে জানায় তার স্ত্রী বাজারে গিয়েছে আর তার কোনো ছেলে নেই, কিন্তু লুইসের হাতে ব্যাপটিজম নথি ছিল, তাতে সে দেখতে পাচ্ছিল লোকটির একটা ছেলে সন্তান আছে। এটা যখন সে তাকে বলছিল তখন লোকটি বাধ্য হয়ে তাকে জানায় তার ছেলেটা অল্প বয়সেই মারা গিয়েছে। আর এই কথাটা শুনে লুইস যখন সেখান থেকে চলে যেতে উদ্যত হয় ঠিক তখনই মেঝেতে অস্বাভাবিক কিছু টের পায় সে। আসলে লোকটির স্ত্রী ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে মেঝের নিচে লুকিয়েছিল। লুইস লোকটার কাছে এবার জানতে চায় সে তার ছেলেকে কোথায় কবর দিয়েছে। তার কথায় লোকটি এবার তোতলাতে থাকে। সে বিশ্বাসযোগ্য কোনো উত্তর খুঁজে পায় না। আর এই অবস্থায় দেখে লুইস বুঝতে পারে লোকটা কিছু একটা লুকোচ্ছে তার কাছ থেকে। তাই সে একটা খেলনা তুলে নিয়ে আঁচড়াতে শুরু করলে নিচে থাকা শিশুটি ভয় পেয়ে কেঁদে ওঠে আর মুহূর্তের মধ্যেই সব সত্য প্রকাশ পেয়ে যায়। এই দেখে লুইস রেগে লোকটিকে হত্যা করে ফেলে আর শিশুটিকে সে ধরে নিয়ে যায়। এই সময়টাতে লুইসকে রাজা যে দায়িত্বটা দিয়েছিল সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার উদ্দেশ্যে লুইস যেসব নাগরিকদের ঘরে ছোট বাচ্চা সন্তান রয়েছে সেই বাচ্চাগুলোকে কিডন্যাপ করার সিদ্ধান্ত নিয়েছিল। যা হোক, এদিকে রাজপ্রাসাদে রাজা ফিলিপও একেবারে অস্থির হয়ে উঠেছিলেন। তার রাগের কারণ ছিল ল্যান্ডির সন্তানকে এখনও খুঁজে পাওয়া যায়নি। শিশুটির অস্তিত্ব তার জন্য এক ধরনের লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। উত্তরাধিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ সময় তিনি বলেন যদি মার্গারেটের কারণে লুইয়ের সন্তান না হয় তবে প্রয়োজনে তিনি নতুন স্ত্রী খুঁজে নিতে বলবেন তার ছেলেকে। কিন্তু লুইস যখন এটা শুনতে পায় তখন দৃঢ়ভাবে তার বাবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। সে জানায় মার্গারেটকে সে সত্যিই ভালোবাসে, সে অন্য কোনো নারীকে বিয়ে করতে পারবে না। এদিকে গাওয়েনহো তার পা সারানোর জন্য একেবারে মরিয়া হয়ে গিয়েছিল। বিশেষ করে রাজার সামনে হাঁটু গেড়ে না বসতে পারার আক্ষেপ সে একেবারে মেনে নিতে পারছিল না। সে কারণে সে এক প্রকার লজ্জিত হয়েছিল সেদিন। একদিন সে এক তান্ত্রিকের খোঁজ পেয়ে তার কাছে চিকিৎসার জন্য যায়। এই চিকিৎসক তাকে একটা ওষুধ ইঞ্জেকশন দিলে তার পা আশ্চর্যজনকভাবে সেদিন ভালো হয়ে যায়। পা সুস্থ হতেই গাওয়েন প্রিন্স লুইসের কাছে আনুগত্যের শপথ নেয়। তলোয়ার হাতে নিজের রক্ত ঝরিয়ে সে সেই শপথ সম্পন্ন করবে। অন্যদিকে সারা রাত ধরে চলার পর ল্যান্ড্রি পৌঁছায় দস্যুদের আস্তানায়। নিঃশব্দে একটা গুহায় ঢুকে ঘুমন্ত এক দস্যুকে মেরে ফেলে ল্যান্ড্রি। কিন্তু বের হওয়ার সময় আরেকজনের উপর আঘাত আনতেই বিপদ ঘটে যায়। এক দস্যু পিছন থেকে এসে তার কাঁধে আঘাত করে। এ সময় ধস্তাধস্তি শব্দে সবাই জেগে ওঠে আর তার গোপন অভিযান মুহূর্তেই পরিণত হয় একটা রক্তক্ষয়ী সংঘর্ষে। ল্যান্ড্রি দক্ষতার সঙ্গে লড়াই করলেও সংখ্যায় দস্যুরা ছিল অনেক বেশি, তাই সে লড়াই করতে করতে একসময় দুর্বল হয়ে পড়েছিল। এর মধ্যে এক নারী দস্যু তার কোমরের একটা ছুরি বসিয়ে দেয়। ল্যান্ড্রি এ সময় পালানোর চেষ্টা করে, তবে দ্রুতই সে তার ঘোড়ায় চড়ে আবার ফিরে আসে এবং অস্ত্র হাতে প্রস্তুত হয়। তার লক্ষ্য ছিল পুরো দলটাকে সে একেবারে কচুকাটা করে দেবে। তারপর সে দুজনকে কুপিয়ে শেষ করে, কিন্তু দস্যুরা তার ঘোড়াটাকেও ছাড়ে না। আর আঘাত পেয়ে ঘোড়াটা ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথে ল্যান্ড্রিও মাটিতে আছড়ে পড়ে। পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অসংখ্য দস্যুর মুখোমুখি হয়ে ল্যান্ড্রি এবার অনেকটা অসহায় হয়ে পড়েছিল, কিন্তু সে জানত আজ বাঁচার জন্য সে এখানে আসেনি। মৃত্যুকে আলিঙ্গনের প্রস্তুতি নিয়ে আকাশের দিকে তাকায় ল্যান্ড্রি। তারপর দুহাত প্রসারিত করে দেয় যেন সে শত্রুর অস্ত্রকে নিজের দিকে আলিঙ্গন করতে চাইছে। ঠিক তখনই এক দস্যু তার উপর কুঠার তুলতেই নতুন রিক্রুটারদের ক্যাপ্টেন সেখানে এসে পৌঁছায় এবং তাকে রক্ষা করে। সে দস্যুদের একের পর এক কুপিয়ে শেষ করতে থাকে। বিপদ কেটে যাওয়ার পর ল্যান্ড্রি দাঁড়ানোর চেষ্টা করলে ক্যাপ্টেন তাকে থাপ্পড় মেরে জিজ্ঞাসা করে কেন সে আদেশ অমান্য করে গোপনে বের হয়েছিল একা একা। ল্যান্ড্রি তার কথায় শান্ত স্বরে জানায় তার আর ফিরে আসার ইচ্ছেই ছিল না, সে এখানে মূলত মরতে এসেছিল। কারণ ক্যাপ্টেন এক সময় বলেছিলেন এভাবে মারা যাওয়া হলো গৌরবের মৃত্যু।
আসলে সার্বিক পরিস্থিতিতে ল্যান্ডি বিশ্বাস করে নিয়েছিল ঈশ্বর তাকে হয়তো পরিত্যাগ করেছেন, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ল্যান্ডির কথা শেষ হলে ক্যাপ্টেন নিজের অতীতের একটা গল্প শোনায় তাকে। আকর পতনের পর তাকে 10-10টা বছর কারাগারে কাটাতে হয়েছিল, যেখানে প্রতিনিয়ত সে মৃত্যুর জন্য প্রার্থনা করত। কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছিলেন কোনো না কোনো একটা কারণে। সে এবার ল্যান্ডিকে বলে, সকল আশা শেষ হয়ে গেলেও নিজের উপর বিশ্বাস হারানো কখনোই কারো উচিত নয়। এরপর ল্যান্ডি এবং ক্যাপ্টেন চার্চে ফিরে আসেন। সেখানে হাঁটু গেড়ে প্রার্থনায় লিপ্ত হয় ল্যান্ডি। তাকে দেখে সবাই তার সঙ্গে প্রার্থনায় যোগ দেয়। এর কিছুক্ষণ পর ভারী বৃষ্টির মাঝে শুরু হয় 2 নাইটের লড়াই। শুরুটা তলোয়ার দিয়ে হলেও পরে সেটা রূপ নেয় হাতাহাতিতে। কাদামাটির মধ্যে গড়াগড়ি খাওয়া দেখে আশেপাশের লোকেরা ঢাল বাজিয়ে উল্লাস করতে শুরু করে। শেষমেশ একজন মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে শেষ হয় এই দ্বৈরথ। এরপর গ্র্যান্ড মাস্টার ঘোষণা করেন ল্যান্ডির নতুন রিক্রুটারদের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর এই ঘোষণার মধ্য দিয়ে অবশেষে মুক্তি লাভ করে ল্যান্ডি। ক্যাপ্টেনের এই ঘোষণার মাধ্যমে ল্যান্ডি মূলত নাইটদের মধ্যে তার স্থান পাকাপোক্ত করেছিল। কিন্তু এদিকে গাওয়েন লুইসের প্রিয় পাত্র হওয়ার পর ফরাসি সেনাবাহিনীতে যোগ দিয়ে সামরিক কমান্ডার নিযুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ আরেক কমান্ডার তার এই সফলতাকে ঠিক সহ্য করতে পারছিলেন না। একজন সৈন্যকে লাথি মেরে ফেলে দেওয়ার পর গাওয়েন এই অসম্মান সেদিন সহ্য করতে পারেননি। তাই সে সেই কমান্ডারের ঘোড়ার লাগাম ধরে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে শুরু হয় লড়াই। কিন্তু দেখা যায় গাওয়েন জিতে গিয়েছে। গাওয়েন জানতো এই লোক তার প্রতিদ্বন্দ্বী নয়, তাই সে নিজের তরোয়াল পর্যন্ত বের না করেই সহজেই জয়লাভ করে। এই পুরো বিষয়টা রাজা ফিলিপ দূরে বসে দেখছিলেন এবং গাওয়েনের কৌশল দেখে তিনি ঘোষণা করেন গাওয়েনই তার বিজয়ের চাবিকাঠি হবে। এরপর গাওয়েন তার সৈন্যদের জানায় ব্যক্তিগতভাবে তারা হয়তো টেম্পলারদের সঙ্গে পেরে উঠবে না, কিন্তু রাজা ফিলিপের পতাকার নিচে সবাই মিলে তারা হবে অপ্রতিরোধ্য। গাওয়েনের এই ঘোষণা শুনে রাজাও সন্তুষ্ট হন। এদিকে গ্র্যান্ড মাস্টার ল্যান্ডি এবং নতুন রিক্রুটদের আনুষ্ঠানিকভাবে টেম্পলার অর্ডারে ফিরিয়ে নেওয়া হয়। ল্যান্ডি তার পুরনো পোশাক, অস্ত্র এবং সরঞ্জাম ফিরে পায়, আর নতুন কমান্ডার তার ভাই হিসেবে স্বীকৃতি দেয় তাকে। কিন্তু ঠিক তখনই বেজে ওঠে ঘণ্টার ধ্বনি। চার্চের দরজা খুলে যায় ধ্বনির সাথে সাথে। দেখা যায় সবুজ ক্রস চিহ্নিত বর্ম পরা এক মুখোশধারী অশ্বারোহী শহরের ভেতরে প্রবেশ করছে। এ ছিল সেন্ট ল্যাজারাস অর্ডারের এক কুষ্ঠরোগী নাইট। লোকটা এসেছিল মূলত এই খবর দিতে যে পোপকে হত্যা করা হয়েছে। সেন্ট ল্যাজারাস অর্ডারের সদস্যরাই সাধারণত কুষ্ঠরোগী যোদ্ধা নির্বাচিত হতো এবং তাদের যুদ্ধক্ষেত্রের পারদর্শিতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের। পোপের মৃত্যু সংবাদটা চার্চের টেম্পলারদের মধ্যে ভীষণ তর্ক বিতর্ক তৈরি করে সেদিন। কিন্তু ল্যান্ডি ও ট্যানক্রেড খবরটি সত্য বলে বিশ্বাস করেছিল, কারণ আকরের যুদ্ধে তারা এই কুষ্ঠরোগী নাইটের সঙ্গে লড়েছিল। তাই সে যে মিথ্যা বলতে পারে না সেটা ভালো করেই জানত ওরা। এদিকে ল্যান্ডি সন্দেহ করেছিল যে রাজা ফিলিপই খবরটা ছড়িয়েছে গুজব হিসেবে। সে নিজের দোষ থাকতেই ল্যান্ডিকে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। তবে এরকম বিতর্ক থাকলেও গ্র্যান্ড মাস্টার পোপের মৃত্যুর খবর রোমে পাঠানোর সিদ্ধান্ত নেন, কিন্তু হত্যার বিষয়টা সঙ্গে সঙ্গে তিনি জানাতে চাননি। তিনি বলেন টেম্পলারদের অবশ্যই পোপের নির্দেশ মেনে চলতে হবে এবং নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সেদিনের মিটিং শেষে ল্যান্ডি দেখা করে গ্যাব্রিয়েলের সাথে, মানে ওই কুষ্ঠরোগী নাইটের সাথে, যাকে সে 25 বছর ধরে চিনত। গ্যাব্রিয়েল হতবাক হয়ে যায় যখন সে শুনতে পায় টেম্পলাররা আনুষ্ঠানিকভাবে পোপের মৃত্যুর খবরটা রোমে পাঠাবে না। সে বিশ্বাসই করতে পারছিল না যে টেম্পলাররা একসময় এত ভয়ঙ্কর শক্তিশালী ছিল, তারাই এখন এতটা ভীত কিভাবে হয়ে গিয়েছে। কিন্তু তার কথার পর ল্যান্ডি জানায় গত 5 বছরে অনেক কিছু বদলে গিয়েছে, যা আগের 20 বছরে কখনো হয়নি। সে এটাও বলে এখন সে আর টেম্পলারের কমান্ডার নেই, চার্চের একজন সাধারণ টেম্পলার সে মাত্র। ল্যান্ডির মুখে সব শুনে কোনো উপায় না দেখে গ্যাব্রিয়েল ঠিক করে সে নিজেই এবার যাবে রোমে খবরটা পৌঁছে দিতে। তাই সে এবার ল্যান্ডিকে জানায় যে মানুষটাকে রাজা তাদের হত্যা করতে পাঠিয়েছিল সে একজন সাবেক টেম্পলার, যে পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। গ্যাব্রিয়েলের কথায় ল্যান্ডি বুঝতে পারে সে গাওয়েনের কথাই বলছে এবং এখন সে ফরাসি রাজার হয়ে কাজ করে। এদিকে গাওয়েনকে রাজা নির্দেশ দিয়েছিলেন সেন্ট ল্যাজারাস অর্ডারকে ধ্বংস করতে, মানে কুষ্ঠরোগীদের আস্তানাটা ধ্বংস করতে। আর নির্দেশ পেয়েই গাওয়েন সঙ্গে সঙ্গেই রওনা হয় সেদিকে। গাওয়েন চলে যেতেই রাজা ফিলিপ টেম্পলারদের অপরাধ প্রকাশ করার জন্য একটা সমাবেশের ডাক দেন। সেই সভায় এক নারী জানায় তার স্বামী ও সন্তানকে হত্যা করা হয়েছিল
এবং হত্যা করেছিল একজন টেম্পলার। আসলে এটা ছিল সেই মহিলা যার স্বামীকে হত্যা করেছিল টেম্পলারের পোশাক পরা লুইস। মহিলা এ সময় চিৎকার করে বলতে থাকে একজন টেম্পলার তার স্বামীকে তার সামনে হত্যা করেছে এবং তার সন্তানকে ছিনিয়ে নিয়েছে। মহিলার এই অভিযোগে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়, কিন্তু এরপরেই ঘটে যায় চমকে যাওয়া একটা ঘটনা। নারীটি যখন উত্তেজিতভাবে কথা বলতে শুরু করে, ঠিক তখনই সে লুইসকে বসে থাকতে দেখে এবং তাকে সে চিনে ফেলে। সে লুইসের দিকে নির্দেশ করে এবার চিৎকার করে তাকে দেখে বলতে থাকে এই লোকটিই সেই প্যালাডিন যে তার স্বামীকে হত্যা করেছে। মহিলার এ ধরনের অভিযোগ উইলিয়াম ডে নেগ্রে বুঝতে পারে ব্যাপারটা বিপজ্জনক হতে যাচ্ছে, কিন্তু পরিস্থিতিটা লুইসও বুঝতে পেরেছিল। তাই সে এগিয়ে এসে নারীর মুখ চেপে ধরে তাকে দ্রুত সেখান থেকে বের করে নিয়ে যায়। এদিকে ল্যান্ড্রি, ট্যানক্রেড, ক্যাপ্টেন এবং 3 জন নতুন যোদ্ধাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গ্যাব্রিয়েলকে তার স্যাংচুয়ারিতে ফিরিয়ে দেওয়ার। দায়িত্ব পেয়ে চলার পথে তারা অনেক কুষ্ঠ রোগীকে দেখতে পায়। নিরাপত্তার আশায় তারা সেন্ট ল্যাজারাস অর্ডারের আশ্রমের কাছে জড়ো হয়েছিল। এর মধ্য দিয়ে শেষমেশ সেদিন রাতে তারা তাদের আশ্রমে গিয়ে পৌঁছায়, যেখানে অসংখ্য ল্যাজারাস নাইট মোমবাতি হাতে তাদের অপেক্ষা করছিল। তারা তাদের সবাইকে স্বাগত জানায়। এ সময় ল্যান্ডি খেয়াল করে খাবারের সময়ও গ্যাব্রিয়েল তার মুখোশ খুলছে না, তাই সে জোর করে তাকে সেটা খুলতে বলে। গ্যাব্রিয়েল অনেক দ্বিধায় ছিল। সে ভাবছিল তার চেহারা দেখে সবাই হয়তো অস্বস্তিতে পড়ে যাবে, কিন্তু ল্যান্ডির অনেক অনুরোধের পর সে তার মুখোশটা খুলে ফেলে। নতুন সদস্যদের কয়েকজন তাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে থাকে। একজন কুষ্ঠরোগীর মুখ যে খুব একটা ভালো হয় না, মূলত সেজন্যই এরা মুখে মুখোশ পরে থাকত। সেদিন রাতের খাবার শেষ হওয়ার পর গ্যাব্রিয়েল তার গল্পটা শোনায়। সে বলে তার স্ত্রী, সন্তান সবই একসময় ছিল, কিন্তু কুষ্ঠ ধরা পড়ার পর তাকে পরিবার ছেড়ে চলে আসতে হয়। জীবনের অর্থ খুঁজতেই সে নাইটদের এই অর্ডারে যোগ দিয়েছিল। রাতের খাবার শেষ করে টেম্পলাররা চ্যাপেলে যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন ল্যান্ড্রি জানালার দিকে তাকিয়ে থাকে। সে ঘুমোতে পারছিল না। তার মেয়ে ইভের কথা তার বারবার মনে পড়ছিল। তার এই অবস্থা দেখে পুরনো কমান্ডার এগিয়ে আসেন তার কাছে। তিনি বুঝতে পারছিলেন ল্যান্ড্রির মন অস্থির হয়ে আছে, তাই তিনি তাকে বলেন, তোমার মেয়ের তোমাকে দরকার। বাবা মা ছাড়া শিশুরা অপূর্ণ থাকে। তুমি শুধু টেম্পলার নও, তুমি একজন বাবাও। তাদের কথা শেষ হতে না হতেই বাইরে হঠাৎ ঘন্টার ধ্বনি বেজে ওঠে। এ সময় এক ল্যাজারাস নাইট দরজা খুলতেই ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়তে শুরু করে রাজা ফিলিপের সৈন্যরা। ভেতরে ঢুকে বর্ষা দিয়ে তারা সেই ল্যাজারাস সেনাকে মেরে ফেলে। বিপদ বুঝতে পেরে ল্যান্ডি সহ অন্য টেম্পলাররা ঝাঁপিয়ে পড়ে তাদের উপর, আর মুহূর্তের মধ্যেই চ্যাপেল পরিণত হয় একটা রণক্ষেত্রে। টেম্পলাররা যুদ্ধে দক্ষ হয় দ্রুতই তারা সুবিধা পেতে শুরু করেছিল। ল্যান্ডি, ট্যানক্রেড এবং বৃদ্ধ কমান্ডার 3 জনই ভয়ঙ্করভাবে লড়াই করছিলেন। নতুন রিক্রুটরাও কম অভিজ্ঞ হলেও একটু ভয় পাচ্ছিল না তারা। এক রিক্রুটকে শত্রু কোণঠাসা করে ফেললেও এক নারী তাকে এসে এবার বাঁচিয়ে নেয়। তো প্রথম আক্রমণ ঠেকানোর পর ল্যান্ডি এবং বাকিরা যখন দরজা বন্ধ করতে দেয়, ঠিক তখনই ল্যান্ডি বাইরে গাওয়েনকে দেখতে পায়। কিন্তু দরজা বন্ধ হওয়ার পর সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু বাইরে দাঁড়িয়ে গাওয়েন ভেতরের অবস্থান করা নাইটদের উদ্দেশ্যে উচ্চস্বরে একটা অভিযোগপত্র পড়তে শুরু করে, যেটা রাজা তাকে দিয়েছিল। সেন্ট ল্যাজারাস অর্ডার নাকি রাজা ফিলিপের বিরুদ্ধে বিদ্রোহের ষড়যন্ত্র করছে এবং তারা এখন ফ্রান্সের শত্রু, তাই রাজা সেনারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। এরপরে সে দরজা ভেঙে ফেলার নির্দেশ দেয়, কিন্তু ট্যানক্রেড জানালা দিয়ে দেখতে পায় বাইরে প্রায় 50 জন সৈন্য রয়েছে এবং তাদের সাথে ধনুর্বিদও আছে। তাই সে বলে এখন বাইরে বেরোলে নিশ্চিত মৃত্যু। এ সময় বৃদ্ধ কমান্ডার দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, বন্দী হয়ে বাঁচার চেয়ে যুদ্ধ করে মরাই ভালো। এদিকে বাইরে তীরন্দাজরাও আগুনে জ্বালানো তীর ছুটতে শুরু করে দিয়েছিল এবং সেই আগুনে চ্যাপেলের ঝুলন্ত পতাকাগুলোতে আগুন ধরে যায়। ট্যানক্রেড পতাকাগুলোকে টেনে নামাতে শুরু করলে অন্যরা ঢাল তুলে নিজেদের রক্ষা করতে থাকে। এর মধ্যেই এক পর্যায়ে ল্যান্ডি দেখতে পায় দেয়ালে ঝুলানো প্রদীপ থেকে মেঝেতে তেল পড়ে গেছে। সেই মুহূর্তেই তার মাথায় এটা দেখে একটা পরিকল্পনা ঝলকে ওঠে। ওদিকে বাইরে ততক্ষণে রাজার সৈন্যরা মরিয়া হয়ে দরজা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তারা পারছিল না। আর এই দেখে গাওয়েন অধৈর্য হয়ে নিজেই তাদের সঙ্গে হাত লাগায়। এরপর সবাই মিলে শেষমেশ দরজাটা ভেঙে ফেলতে সক্ষম হয়। আর দরজাটা ভেঙে পড়তেই সৈন্যরা ভিতরে ঢুকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ভেতরের টেম্পলাররা তরবারি না তুলে সারি বেঁধে দাঁড়িয়ে আছে হাতে জ্বালানো মোমবাতি নিয়ে। পুরো জায়গাটা ভয়ানক এবং ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থা দেখে গাওয়েন বুঝতে পারছিল না তারা কি করতে যাচ্ছে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটা একটা ফাঁদ।
এ সময় তার নজরে পড়ে মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে তেলের আস্তরণ। ফলে সে চিৎকার করে তার লোকদের থামতে বলে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। টেম্পলাররা একসাথে মোমবাতি ছুঁড়ে মারে সেই তেলের উপর, আর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো মেঝেতে। সামনের সারির রাজার সৈন্যরা মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছটফট করতে থাকে। এরপর ল্যান্ডি তলোয়ার উঁচিয়ে আগুনে জ্বলতে থাকা এক সৈন্যর বুক ভেদ করে ঝাঁপিয়ে পড়ে সামনে। দ্বিতীয় ধাপের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এর মাধ্যমেই। টেম্পলাররা আগুনের আলোয় আরও প্রচণ্ড শক্তি নিয়ে লড়তে শুরু করেছিল। রাজার সৈন্যরাও একে একে আগুন আর তলোয়ারের আঘাতে নিজেদের প্রাণ হারাচ্ছিল। এর মধ্যে গ্যাব্রিয়েলও একসময় বিপদে পড়ে যায়। একজন শত্রু তার হাত চেপে ধরে তলোয়ার আটকে ফেলে, কিন্তু যখন গ্যাব্রিয়েল মৃত্যুর মুখে রয়েছে ঠিক তখন একজন নতুন রিক্রুটার ঝাঁপিয়ে পড়ে সেই সেনাটিকে মেরে গ্যাব্রিয়েলকে উদ্ধার করে। এর মধ্যে ল্যান্ড্রিও ঝাঁপিয়ে পড়েছিল গাওয়েনের দিকে। দুজনের অস্ত্রের সংঘর্ষ আগুনের ঝলক বের হতে শুরু করেছিল, আর ঘন ধোঁয়ায় পুরো চ্যাপেল অন্ধকার হয়ে গিয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এর মধ্যেই গাওয়েন অন্ধভাবে তলোয়ার চালাচ্ছিল, আর ল্যান্ডি তার আঘাতগুলো দিচ্ছিল ঠেকিয়ে। ঠিক তখনই একটা জ্বলন্ত কড়িকাঠ ভেঙে পড়ে দুজনকে আলাদা করে দেয়। যুদ্ধ আর জেতা যাবে না বুঝে গাওয়েন এবার পিছু হটে। এর কিছুক্ষণ পর যুদ্ধ শেষ হলে ল্যাজারাস নাইটরা পড়ে যাওয়া আশ্রমের থেকে যা কিছু উদ্ধার করা সম্ভব সেগুলো জড়ো করতে শুরু করে। যে নতুন রিক্রুটাররা আগে কুষ্ঠরোগীদের দেখে আতঙ্কিত ছিল, তারাও এখন তাদের প্রতি সম্মান এবং সহানুভূতি দেখায়। এমনকি নতুনদের একজন বিদায় নেওয়ার আগে এক নারী কুষ্ঠরোগীকে তো জড়িয়েও ধরে। ল্যান্ডি গ্যাব্রিয়েলের হাত চেপে ধরে বিদায় জানায়। অন্য ল্যাজারাস নাইটও প্রস্তুতি নেয় লোয়ারে যাওয়ার গ্র্যান্ড মাস্টারের সাহায্য চাইতে। এরপর টেম্পলার রাইডাররা 3 দিকে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে। পুরনো কমান্ডার রওনা হন অন্য আশ্রমগুলোকে সতর্ক করতে। তিনি খবর পৌঁছাতে যাচ্ছিলেন যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আর 3 জন নতুন রিক্রুটার ফিরে যায় চার্চে। এদিকে পুরো পরিস্থিতি গ্র্যান্ড মাস্টারকে জানাতে ট্যানক্রেড ল্যান্ডিকে নিয়ে যায় তার মেয়ের কাছে। রাজা ফিলিপ যেন কোনোভাবে ইভকে খুঁজে না পায়, সেজন্য বিশেষ একটা জায়গায় তাদেরকে লুকিয়ে রেখেছিল। রওনা হওয়ার আগে বৃদ্ধ নেতা 3 তরুণকে বলেন, তোমরা এখন সত্যিকারের নাইটস টেম্পলার, ন্যায় বিচারের জন্য লড়বে আর অন্যায়কে শেষ করবে। ওদিকে প্যারিসের প্রাসাদে গাওয়েন হঠাৎ রাজার ফিলিপের ঘরে ঢুকে পড়েছিল, আর তার এভাবে ঢুকে পড়া ইসাবেলাকে আতঙ্কিত করে তোলে। তার এই কাণ্ড দেখে রাজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করেন, কিছু হয়েছে? সবকিছু ব্যাখ্যা করো আমাকে। কিন্তু রাজার কথায় গাওয়েন শুধু একটা কথাই বলে, ল্যান্ড্রি। মানে সে বোঝাতে চাইছিল ল্যান্ড্রিকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে। টেম্পলার নাইটরা 2 পক্ষে ভাগ হয়ে গিয়েছে। তলোয়ার হাতে মুখোমুখি দাঁড়িয়েছে তারা। এর মধ্যে একদিকে ঘোড়ার উপর বসে আছে লুইস, অন্যদিকে ল্যান্ড্রি। ল্যান্ড্রির নাম শুনতেই লুইস প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একরাশ ঘৃণা নিয়ে তার দিকে তাকায়। কিন্তু ল্যান্ড্রি হঠাৎ লক্ষ্য করে তার সামনে দাঁড়ানো অশ্বারোহীরা আদৌ টেম্পলার নাইট নয়। তাদের ঘোড়ার গায়ে জ্বলন্ত লোহার ক্রসের দাগ, আর তাদের অস্ত্র হিসেবে রয়েছে ক্রসবো এবং তলোয়ার, যা টেম্পলাররা কখনো ব্যবহার করে না। এই অস্বাভাবিকতা বুঝে ল্যান্ড্রি দ্রুত তার লম্বা তলোয়ারটা বের করে, আর তলোয়ার বের করা দেখে লুইসও একই সঙ্গে তার অস্ত্র তুলে নেয়। মুহূর্তের মধ্যে লুই আক্রমণের আদেশ দেয় তার সেনাদের, আর নির্দেশ শুনে ল্যান্ড্রি এবং ট্র্যাঙ্কের বাধ্য হয়ে মঠের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। এরপর তারা সন্ন্যাসিনীদের নির্দেশ দেয় ইভকে নিয়ে দ্রুতই চার্চে পালিয়ে যেতে, কারণ কাঠের দরজা বেশিক্ষণ টিকবে না। এই অংশটুকুতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গত পর্বের শেষে ট্যানক্রেড ল্যান্ড্রিকে নিয়ে তার সন্তান ইভের কাছে আসার পরিকল্পনা করেছিল। সে কারণে ট্যানক্রেড ল্যান্ড্রিকে ইভের সাথে দেখা করতে নিয়ে এসেছিল এখানে। কিন্তু তাদের উপরে শকুনের নজর রাখা লুইস বুঝে গিয়েছিল ল্যান্ড্রি এখানে কি করতে এসেছে, তাই সে তার পিছু নিয়ে চলে এসেছিল। যা হোক, এদিকে ল্যান্ড্রি ও ট্যানক্রেড প্রস্তুত হয় লড়াই করার জন্য। তারা ছিল 2 জন, আর তাদের দুজনের বিরুদ্ধে বাইরে অপেক্ষা করছিল 4 জন ছদ্মবেশী নাইট। সংখ্যায় কম হলেও লড়াই শুরু হতেই সেটা প্রচণ্ড তীব্র হয়ে ওঠে। শুরুতে 2 জন মিলে 4 জনকে মোকাবেলা করতে থাকলেও পরে লড়াই সোজা এসে দাঁড়ায় ল্যান্ড্রি এবং লুইসের মধ্যে। এ সময় 1-on-1 দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল 2 জন। ঠিক সেই সময় ট্যানক্রেডকে শত্রুরা ধাক্কা দিয়ে বেসমেন্টে ফেলে দেয়। তবে পড়ে গিয়েও সুযোগ বুঝে সে তাদের ছোট্ট তলোয়ার কিনে নিয়ে পাল্টা আঘাতে তাদের পরাজিত করে ফেলে। অন্যদিকে ল্যান্ড্রির লড়াই একইভাবে নির্মম হয়ে উঠেছিল। লুইয়ের তরবারি চালনা ছিল তার বাবা ফিলিপের চেয়েও বেশ সুনিপুণ। তাই ল্যান্ড্রি হতবুদ্ধি হয়ে ভাবতে থাকে এই লোকটা কে, যাকে সে চেনেই না, তার প্রতি এমন ঘৃণা কেন সে পোষণ করছে।
কিন্তু তার ভাবনার মধ্যেই এক নাইট পিছন থেকে ল্যান্ড্রিকে আক্রমণ করে। ল্যান্ড্রি মাটিতে লুটিয়ে পড়তেই সে শুনতে পায় সেই নাইট লুইসকে প্রিন্স বলে সম্বোধন করছে। এর ফলে ল্যান্ড্রি বুঝে যায় যার সাথে এতক্ষণ সে লড়ে চলেছিল সে রাজা ফিলিপের সন্তান। এদিকে সন্ন্যাসিনীরা শিশুটিকে নিয়ে পালাতে শুরু করে দিয়েছিল, আর সেটা দেখে লুইস ল্যান্ড্রিকে আক্রমণ করা বাদ দিয়ে দ্রুত তাদের পিছু নেয় এবং তার সৈন্যদের নির্দেশ দেয় ল্যান্ড্রিকে হত্যা করতে। কিন্তু ল্যান্ড্রি মুহূর্তেই তাদের শেষ করে ফেলে এবং এরপর লুইসের পিছু নেয় সে। লুইসকে থামাতে ল্যান্ড্রি মাটিতে পড়ে থাকা একটা ক্রসবো তুলে নিয়েছিল এবং তারপরে তাকে ধাওয়া করেছিল। বেশ কিছুক্ষণ পর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিশানা করে ল্যান্ড্রি তীর ছুড়ে মারে লুইসকে উদ্দেশ্য করে। দেখা যায় সেই তীরটা বিদ্ধ হয়ে লুইস ঘোড়া থেকে ছিটকে পড়েছে। লুইসকে আহত করার পর ল্যান্ড্রি ও ট্যানক্রেড সন্ন্যাসিনীদের সঙ্গে দেখা করতে ছুটে যায়। নিজের কারণে তাদের এত বিপদে পড়তে হয়েছে ভেবে ল্যান্ড্রির মনে অনেকটা অপরাধ বোধ কাজ করে, কিন্তু ট্যানক্রেড তাকে শান্ত করে বলে, তুমি না এলে তো শিশুটাকে আগেই বিপদে পড়তে হতো। তো এদিকে ল্যান্ড্রি যখন তার সন্তান ইভকে রক্ষা করছিল, ঠিক তখন অন্যদিকে প্যারিসে চলছিল রাজা ফিলিপের ষড়যন্ত্র। প্যারিসে উইলিয়াম দ্য নেগ্রে তখনও টেম্পলারদের ফাঁসানোর উপায় খুঁজছিলেন। এর মধ্যে গ্যাওয়েন তাকে একটা ধারণা দেয়, টেম্পলাররা শুধু পোপ নন, তাদের প্রতিষ্ঠাতা গ্র্যান্ড মাস্টারকেও দেবতার মতো পুজো করে। যদি একটা বিষয় প্রমাণ করা যায় যে এই গ্র্যান্ড মাস্টারকে তারা দানবের মতো ঘৃণাও করে, তবে তাদের ধর্মদ্রোহী হিসেবে ঘোষণা করে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব হবে। গাওয়ানের এই পরিকল্পনা শুনে খুশি হয় নেগ্রে এবং তারপর তাকে এটা বাস্তবায়ন করার নির্দেশ দেন। আর নির্দেশ পেয়ে গাওয়েন একটা গুরুত্বপূর্ণ ভুয়া প্রমাণ তৈরি করার পরিকল্পনা শুরু করে দেয়। একটা রূপালী দ্বিমুখের খুলি, যার এক পাশে থাকবে প্রতিষ্ঠাতা গ্র্যান্ড মাস্টারের মুখ এবং অন্য পাশে থাকবে একটা দানবের মুখ। মোটামুটি এটা দিয়েই সে টেম্পলারদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছিল। এদিকে রাজা ফিলিপও একটা নতুন অস্ত্র হাতে পেয়ে গিয়েছিল। এটা ছিল এক ধরনের সিলিন্ডার যা বারুদে ভর্তি। এর সলতেতে যখন আগুন ধরানো হয় তখন এর বিস্ফোরণের ক্ষমতা দেখে সবাই বিস্মিত হয়ে যায়। দেখা যায় সেই বিস্ফোরণের মুহূর্তেই একটা রথ ছাতু হয়ে গিয়েছে। আর এই রেজাল্ট দেখে রাজা তো মহা খুশি, তাই সে সিদ্ধান্ত নেয় চার্চের আশ্রয়স্থল ধ্বংস করতে সে এই অস্ত্র ব্যবহার করবে। অর্থাৎ সে এবার প্রস্তুতি নিয়েছিল সেই চার্চের নাইট টেম্পলারদের বিরুদ্ধে সরাসরি হামলা করার। ওদিকে আমরা দেখেছিলাম লুইস গুরুতর আহত হয়েছিল, কিন্তু আহত হলেও সে প্রাসাদে চিকিৎসা নিতে ফিরে যায়নি। লুইস জানত ল্যান্ড্রি এবং সেই শিশু বেশি দূর যেতে পারেনি, তাই সে ভেবেছিল প্রাসাদে ফিরলে তাদের খোঁজ সে হারিয়ে ফেলবে। তাই ভয়ে সে একটা ছুরি দিয়ে একটা জায়গায় আগুনে সেই ছুরিটা পুড়িয়ে নিজের ক্ষতটা ছিল করে নেয়। এরপর কিছুটা সুস্থ হয়ে আবারও ইভকে নিয়ে পালিয়ে যাওয়া দুই সন্ন্যাসিনীকে খুঁজতে শুরু করে সে। বনের মধ্যে অনুসন্ধান চালানোর সময় হঠাৎ সে পথের ধারে পড়ে থাকা এক সন্ন্যাসিনীর সেখান দিয়ে যাওয়ার চিহ্ন খুঁজে পায়। আসলে দুই সন্ন্যাসিনী শিশু ইভকে নিয়ে সরাসরি চার্চে যায়নি, বরং তারা ঢুকে পড়েছিল একটা পাথরের তোরণের ভেতরে, যেটা একসময় ছিল ইহুদিদের একটা উপাসনালয়। রাজা ফিলিপ সেই ইহুদিদের দেশ ছাড়া করায় স্থানটি এখন জনশূন্য, আর সে কারণেই তারা এখানে নিরাপদে থাকতে পারবে বলে মনে করেছিল। কিন্তু প্রিন্স লুইসের অসাধারণ গোয়েন্দাগিরির কারণে তাদের ধরা পড়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে লুইস বের করে ফেলেছিল একটা ঘোড়ার খুরের দাগ। এছাড়া ভাঙা একটা ডাল দেখে সে অনুমান করে কেউ খুব সম্প্রতি এ পথ দিয়ে গিয়েছে। পায়ের ছাপ, গাছের ডালে আটকে থাকা চুলের অংশ, এই সব কিছু তাকে সঠিক পথে এবার নিয়ে যায়। ওদিকে সেই আশ্রয়স্থলের ভেতর ইভ থেমে থেমে কান্না করতে শুরু করেছিল, আর সন্ন্যাসিনীরা তাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ দরজায় শব্দ হয়। সন্ন্যাসিনীরা আতঙ্কে একটা স্তম্ভের আড়ালে গিয়ে লুকায়, কিন্তু তারা দেখতে পায় এটা ছিল ট্যানক্রেডের কণ্ঠ। ফলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে তারা বেরিয়ে আসে। ল্যান্ড্রিকে এ সময় দেখা যায় এগিয়ে এসে সে তার নিজের সন্তানকে কোলে তুলে নিচ্ছে। মুখে ফুটে উঠেছে বহুদিনের অনুপস্থিত একটা বিরল হাসি। অবশেষে তারা একটু বিশ্রাম নিতে পারে, আর ল্যান্ড্রি ও ট্যানক্রেড পাহারায় থাকে। মেয়েকে দেখে ল্যান্ড্রির এ সময় মনে মনে রানী জোয়ানকে স্মরণ করতে শুরু করেছিল, আর চাপা কষ্টে ভরে উঠেছিল তার মন। তার মেয়ে কখনো মায়ের সান্নিধ্য পাবে না, এটাই ছিল তার মূল ভাবনার বিষয়। কিন্তু ঠিক তখনই তার ভাবনায় ছেদ পড়ে। কারো উপস্থিতি টের পায় ল্যান্ড্রি। সে দেখতে পায় লুইস তার দুই সঙ্গী নিয়ে ভেতরে প্রবেশ করছে। লুইস তার গোয়েন্দাগিরির মাধ্যমে শেষ পর্যন্ত তাদের খুঁজে বের করতে পেরেছিল। তো ল্যান্ড্রিকে দেখে লুইস বলে শিশুটিকে তার হাতে তুলে দিতে। কিন্তু তখনই লুইস জানতে পারে জোয়ানের সন্তানটি আসলে কোনো ছেলে নয়, একটা মেয়ে। এরপর মুহূর্তে দুজনের মধ্যে লড়াই শুরু হয় আবার।
লুইস স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ছিল, তাই সে তার সঙ্গে থাকা দুজন রক্ষীর উপরে ভরসা করে ল্যান্ডি ও ট্রানক্রেটকে চ্যালেঞ্জ জানায়। কিন্তু দ্রুতই টেম্পলার দুজন রক্ষীকে পরাস্ত করে, আর পরিস্থিতি খারাপ বুঝে লুইস পালিয়ে যায় সেখান থেকে। কিন্তু ল্যান্ডি তাকে ধাওয়া করে একটা ভবনে গিয়ে ঢোকে। লুইস ভিতরে ঢোকার পরেই ছায়ার আড়ালে দাঁড়িয়ে ক্রসবো দিয়ে ল্যান্ডিকে আক্রমণ করার চিন্তা শুরু করে দিয়েছিল এবং ল্যান্ডিকে উদ্দেশ্য করে কথা বলছিল সে। আসলে এটা ছিল সময় ক্ষেপণ। তো ক্রসবো প্রস্তুত হতে লুইস অন্ধকার থেকে বেরিয়ে আসে, আর ক্রসবোর সামনে ল্যান্ডির লম্বা তলোয়ার স্বাভাবিকভাবেই তেমন কোনো কাজেই আসছিল না। সে শুধুমাত্র আত্মরক্ষায় ব্যস্ত ছিল। এ সময় লুইস গভীর আবেগ নিয়ে তার মায়ের কথা স্মরণ করে এবং ল্যান্ডিকে অভিযুক্ত করে বলে ল্যান্ডি তার মায়ের প্রতি অনৈতিক আচরণ করেছে। এরপর সে ক্ষিপ্ত হয়ে যায়। লুইসের কথা হলো, এমন দুঃসাহসিক অপরাধ করার পরও ল্যান্ডি কিভাবে টেম্পলার নাইটদের পোশাক পরে থাকতে পারে এবং ঈশ্বরীয় সুরক্ষা ভোগ করতে পারে সে। লুইস ল্যান্ডিকে এরপর সরাসরি দোষারোপ করে তার মায়ের মৃত্যুর জন্য। কিন্তু ল্যান্ডি এবার তাকে বোঝায় ইভকে হত্যা করলেও রানী জোয়ান আর কখনো ফিরে আসবে না। কিন্তু লুইস এবার চিৎকার করে বলতে থাকে ইভকে মেরে ফেলতে পারলে অন্তত ল্যান্ডির জীবনটা দুর্বিষহ হয়ে যাবে, সে কষ্ট পাবে, আর এতেই তার মায়ের আত্মা শান্তি পাবে, তার প্রতিশোধ নেওয়া সম্পন্ন হবে। কিন্তু লুইসের এই কথার পর আবেগে ভেঙে পড়ে ল্যান্ডি। সে প্রতিদিন জোয়ানের জন্য শোক পালন করে আসছে। যদি সে পারত তবে নিজের জীবন দিয়েও জোয়ানকে ফিরে আনত সে। এসব ভাবার পরই লুইস ক্ষিপ্ত হয়ে অভিযোগ করে ল্যান্ডি তার মাকে হত্যা করেছে। কিন্তু ল্যান্ডি এবার বুঝতে পারছিল রাজা ফিলিপ তাকে ভুল বুঝিয়েছে, তাই সে এবার বাধ্য হয় লুইসকে সত্যটা বলে দিতে। রানী জোয়ানকে হত্যা করেছে রাজা ফিলিপ তার নিজের সেনাদের সামনে। লুইস চাইলে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে জিজ্ঞাসা করে এখনও সে সত্যিটা জানতে পারে। কিন্তু তার এই কথা লুইস বিশ্বাস করতে পারছিল না, তাই সে আবার দৃঢ়তার সঙ্গে বলে তার বাবা তার মা জোয়ানকে খুব ভালোবাসতেন, তাই এমনটা সে কখনো করতেই পারেন না। এই কথার প্রেক্ষিতে ল্যান্ডি তাকে মনে করিয়ে দেয় একজন সত্যিকারের বাবা কখনোই তার ছেলেকে, একটা শিশুকে অন্তত হত্যা করতে পাঠাতে পারে না। আর এই কথাটা শুনে রাগে অন্ধ হয়ে লুইস তীর ছুঁড়ে তার দিকে। কিন্তু ল্যান্ডিও প্রস্তুত ছিল। সে তীরটা এড়িয়ে পাল্টা আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু দেখা যায় ততক্ষণে লুইস অদৃশ্য হয়ে গিয়েছে। এদিকে যখন এসব চলছিল তখন গাওয়েন এক দক্ষ কারিগরকে দিয়ে বানিয়ে ফেলেছিল সেই রূপার দুমুখো মাথার খুলি। গাওয়েন চাইছিল এটাই হবে টেম্পলার নাইটদের বিরুদ্ধে সাজানো সবচেয়ে বড় প্রমাণ, এবং একবার যদি এই প্রমাণটা প্রতিষ্ঠা করা যায় তারপরে শুরু হবে টেম্পলার নাইটদের বিচার। পুরো বিষয়টা মাথায় রেখে সেই নকল খুলিটা সে প্যারিসের স্যাংচুয়ারিতে লুকিয়ে রাখে। এদিকে নতুন পোপ নির্বাচিত হয়েছিল রাজা ফিলিপের আস্থাভাজন রেমন্ড। আমরা আগে দেখেছি নির্বাচিত হওয়ার পর রেমন্ড প্যারিসে আসার পর গাওয়েন তাকে সেই খুলিটা দেখায় এবং একই সাথে সেই গল্পটা শোনায় তাকে। টেম্পলার নাইটরা নাকি গোপনে তাদের প্রথম গ্র্যান্ড মাস্টার ও এক দানবকে একসঙ্গে দেবতার মতো পুজো করে। এরপর গাওয়েন তাকে আরও বলে এই বিকৃত বিশ্বাসে শরিক হতে না চাওয়ার কারণে তাকে টেম্পলার অর্ডার ছেড়ে আসতে হয়েছে। গাওয়েনের এই কথা শোনার পর রাজা ফিলিপের হাতের পুতুল পোপ রেমন্ড কোনো বাড়তি চিন্তা ভাবনা না করেই টেম্পলারদের বিরুদ্ধে অবস্থান নেন। ওদিকে ল্যান্ডির কাছে অনেক নতুন তথ্য জানতে পেরে লুইস দ্রুতই প্যারিসে ফিরে একটা কারাগারে গিয়ে ঢোকে। আর এই কারাগারের একটা ছেলে বন্দী ছিল এক ব্যক্তি, যে রানী জোয়ানের হত্যার সময় প্রত্যক্ষদর্শী ছিলেন এবং যার জিহ্বা কেটে ফেলা হয়েছিল। লুইস তার কাছে গিয়ে সরাসরি জানতে চায় জোয়ানের মৃত্যু সম্পর্কে, কিন্তু যেহেতু সেই প্রাক্তন সেনা কথা বলার সক্ষমতা হারিয়েছিলেন তাই তিনি মাটিতে এঁকে লুইসকে বোঝানোর চেষ্টা করেন যে সেদিন আসলে কি ঘটেছিল। লুইসের আংটির সাহায্যে লোকটা একটা মুকুট এঁকে তার উপরে একটা দাগ টেনে দেন এবং এর মাধ্যমে তিনি বোঝান রাজা ফিলিপি রানীকে হত্যা করেছে নিজে হাতে। এই চরম সত্যিটা জেনে লুইস এবারে একেবারে মর্মাহত হয়ে পড়ে। এদিকে বিপদ কেটে যাওয়ার পর ল্যান্ডি, টানক্রেট এবং নানরা শিশু ইভকে নিয়ে চার্চে ফিরে আসে। নানদের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই গ্র্যান্ড মাস্টার তাদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছিলেন সেখানে। এর কিছুক্ষণ পরেই হঠাৎ ঘণ্টার ধ্বনি বেজে ওঠে। তারা জানতে পারে ফরাসি সেনারা এগিয়ে আসছে চার্চের দিকে। রাজার সেনাবহর দেখে ল্যান্ডি দুই কমান্ডারের সামনে এসে দাঁড়ায় এবং মাথা নেড়ে সম্মতি জানায়। এ সময় ল্যান্ডি তার ভাইদের উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতির কথা ঘোষণা করে। অন্যদিকে সেনা শিবিরে রাজা ফিলিপ পতাকা নাড়াতে শুরু করেছিলেন এবং তাতে তার সৈন্যরা গর্জে ওঠে। এর মধ্যে চার্চের দেয়ালের উপরে এক নবীন নাইট ভাবতে শুরু করে রাজা ফিলিপ আসলে কি করতে চাইছে।
রাজা ফিলিপ মূলত তার বাহিনীকে প্রস্তুত করছিল। সে তীরন্দাজদের রেডি হতে নির্দেশ দিয়েছিল, আর হাত ইশারা করতেই এরপর অগণিত তীর বৃষ্টির দুর্গের দিকে ছুটে আসে। তারপর দ্বিতীয় দফার আক্রমণ শুরু হয়, কিন্তু তাতে খুব একটা সুবিধা না হওয়ায় সৈন্যরা মই বেয়ে দেয়ালের উপর উঠতে শুরু করেছিল। এই আদিম প্রতিরোধের পদ্ধতি ছিল খুবই ধীর গতির। তাদের মই বেয়ে উঠতে দেখে নাইটরা তাদের দিকে পাথর ছুঁড়ে প্রতিহত করতে থাকে, কিন্তু রাজা জানতো এটা শুধু নাইটদের প্রতি একটা বিভ্রান্তি তৈরি করা। আসলে তার সত্যিকারের অস্ত্র তো ছিল তার হাতে, এবং তার 6 জন সৈন্য সেগুলোকে প্রস্তুত করছিল। আর এগুলো ছিল একটা ঢাল ও লোহার পাত্রে ভর্তি গান পাউডার। এই ধরনের অদ্ভুত প্রতিরক্ষা ব্যবস্থা টেম্পলাররা আগে কোনো দিন দেখেননি। কিন্তু যখন তারা দেখতে পায় সৈন্যরা তাদের মূল দরজার সামনে ফিউজ জ্বালিয়ে পিছিয়ে যাচ্ছে, তখন ল্যান্ড্রিরা চিন্তায় পড়ে যায়। আর এরপরেই ঘটে ভীষণ বিস্ফোরণ। দুর্গের ফটক কেঁপে ওঠে এবং চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ল্যান্ড্রি বুঝতে পারে আর একটা বিস্ফোরণ হলে দরজাটা ভেঙে পড়বে। অন্যদিকে দেখা যায় বাকি বিস্ফোরকগুলো একটা গাড়িতে তুলে রাখা হচ্ছে। এই ঘটনাগুলো পুরোটাই ল্যান্ড্রি দেয়ালের উপর থেকে দেখছিল। আর এসব দেখে ল্যান্ড্রি তাদের তীরন্দাজদের এবার জিজ্ঞাসা করে তাদের মধ্যে সবচেয়ে দক্ষ তীরন্দাজকে। তার কথা শুনে এক নাইট এগিয়ে আসে, যে আগে একজন দুর্দান্ত শিকারী ছিল। ল্যান্ড্রি তাকে দায়িত্ব দেয় বিস্ফোরকগুলোর দিকে তীর ছুটতে। কিন্তু ঘটনাটা হচ্ছে সেই বিস্ফোরকগুলো এবং তাদের মধ্যে দূরত্ব ছিল 150 মিটারেরও বেশি। এত দূর থেকে সেই তীর সেখানে গিয়ে লাগবে কিনা সেটা ছিল প্রধান সন্দেহের ব্যাপার। কিন্তু প্রথম তীরটা ছুড়লে দেখা যায় সেটা স্বাভাবিকভাবে লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু ল্যান্ড্রি দ্বিতীয় তীরটি তার হাতে এবার তুলে দিয়ে বলে, শান্ত হও, ভাবো তুমি শিকার করছো। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই এরপর দ্বিতীয় তীরটা ছোড়া হয়। দেখা যায় সেটা এবার নিখুঁতভাবে ওয়াগানের ফিউজে গিয়ে লেগেছে, আর ফলশ্রুতিতে বিরাট বিস্ফোরণ ঘটে। ফলে শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয়। এতে করে টেম্পলাররা অস্থায়ী বিজয় লাভ করলেও রাগে উন্মত্ত হয়ে উঠেছিল রাজা ফিলিপ। রাজা যখন তার সেনাদের ভয়ঙ্কর আক্রমণের নির্দেশ দিতে যাচ্ছিল, ঠিক তখন পোপ সেখানে এসে উপস্থিত হন এবং টেম্পলারদের আত্মসমর্পণ করতে অনুরোধ করেন। পোপের কথা ভেতরের টেম্পলাররা আসলেই ফেলতে পারত না, তাই গ্র্যান্ড মাস্টার অনেকটা ভরসা করে তার সাথে কিছু নাইট সহ অস্ত্র সমর্পণ করেন। কিন্তু সেখানে ন্যায় বিচার বলে আসলে কিছুই ছিল না। ফরাসি তাঁবুতে পৌঁছানোর পর পোপ হঠাৎ তার সিদ্ধান্ত বদলান। তিনি গ্র্যান্ড মাস্টারকে জিজ্ঞাসা করেন চার্চের স্যাংচুয়ারির সমস্ত গোপন তথ্য, ধন সম্পদ, গুপ্ত পথ তাকে জানাতে হবে। আর এসব শুনে গ্র্যান্ড মাস্টার বুঝতে পারেন পোপ এবং রাজা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করেছে নাইটদের বিরুদ্ধে। কিন্তু তখন সব কিছুতেই অনেক দেরি হয়ে গিয়েছিল। আক্রমণ ব্যর্থ হওয়ার পরও রাজা ফিলিপ কিন্তু পিছু হটেননি। তিনি তার কারিগরদের একটা অবরোধ টাওয়ার বানানোর নির্দেশ দেন। আর নির্দেশ পেয়ে 4-5 জন কারিগর দ্রুত গতিতে একটা অবরোধ টাওয়ার বানানোর কাজ সম্পন্ন করে। এটা করার কারণ ছিল স্যাংচুয়ারির সাথে প্রাচীরের সুবিধা দূর করা। এই অবরোধ টাওয়ারে একসঙ্গে প্রায় 60 জন সৈন্য উঠতে পারত, এবং এটাকে সরাতে হলে নাইটদের অন্য প্রাচীর থেকে সরাতে হতো। এই অবরোধ টাওয়ারটা কোনো বিস্ফোরক যন্ত্রের মতো ছিল না যে জ্বলন্ত তীর লাগলেই তা সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। উপরন্তু শত্রুপক্ষ টাওয়ারটির চারপাশে তাজা শূকরের চামড়া দিয়ে মুড়ে দিয়েছিল, যাতে আগুন ধরানো অসম্ভব হয়ে যায়। একসময় আকর শহরের প্রতিরক্ষার সময় শত্রুরা ঠিক একই কৌশল ব্যবহার করেছিল। তাই ল্যান্ড্রি এবার সন্দেহ করে যেহেতু গাওয়েন একজন নাইট ছিলেন, তাই রাজার মাথায় এই পরিকল্পনার কথাটা সেই ঢুকিয়েছে। আর বলাই বাহুল্য পরিকল্পনাটা তৈরিও করেছে গাওয়েন। কিন্তু তাদের লোকবল ঘাটতির কারণে টাওয়ার প্রতিরোধ করা কঠিন বুঝতে পেরে ল্যান্ডিন একটা প্রিঅ্যাক্টিভ স্ট্রাইকের পরিকল্পনা করে। সেই চিন্তা মতোই সেদিন রাতে তারা একটা গোপন দরজা দিয়ে নিঃশব্দে বাইরে বের হয়ে দুটো দলে ভাগ হয়। সিদ্ধান্ত হয় একটা দল শত্রুর মনোযোগ আকর্ষণ করবে এবং অন্য দলটা শত্রুর পাহারা দুর্বল হলে অবরোধ টাওয়ারে আগুন ধরিয়ে দেবে। এই ঘটনাটা যখন ঘটছিল তখন রাজা ফিলিপ তার তাঁবুতে প্রিন্স লুইসের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানতে চাইছিলেন লুইসের কাজ কত দূর এগিয়েছে, কিন্তু লুইস তাকে বলে ল্যান্ড্রি পালিয়ে গিয়েছে। তার কথা শুনে রাজা এবার উত্তর দেয় তিনি এটা আগেই জানতেন, কারণ তিনি ল্যান্ড্রিকে শহরের প্রাচীরে দেখেছেন। তখন লুইস মিথ্যা বলে যে ল্যান্ড্রির সন্তানকে সে মেরে ফেলেছে। আর এটা শুনে রাজা অত্যন্ত খুশি হন, কারণ তার বিশ্বাস ছিল জোয়ান ও ল্যান্ড্রির সন্তানকে শেষ করতে পারলে ল্যান্ড্রিকে হত্যার চেয়েও বেশি শাস্তি দেওয়া সম্ভব হবে। ওদিকে যে দলটি শত্রুর মনোযোগ সরানোর দায়িত্বে ছিল তারা এক প্রহরীকে হত্যা করে ফরাসি শিবিরের একটা তাঁবুতে আগুন লাগিয়ে দেয়। আর অন্যদিকে ল্যান্ড্রি এবং আরও কয়েকজন অবরোধ টাওয়ারে পৌঁছে পাহারাদারদের হত্যা করে সেই টাওয়ারটা জ্বালিয়ে দেয়। কিন্তু মনোযোগ সরানো দলটি রাজার সৈন্যদের আটক হয়ে যায়।
ল্যান্ডি এটা যখন দেখতে পায় তখন বুঝতে পারে যে তাদের সাহায্য করতে সে যেতে পারবে না, কারণ না হলে তাদের গুপ্ত দরজার কথা প্রকাশ হয়ে যাবে। ভাইদের এভাবে বলি দেওয়ার পর তারা ভেতরে ফিরে আসে। ওদিকে প্যারিসের প্রাসাদে রাজকুমারী ইসাবেলা নতুন একটা খেলা শুরু করেছিলেন। একটা পোশাক তৈরি করেছিলেন তিনি, আর এটা দেখে তার দাসী তাকে জিজ্ঞাসা করে কোনো বিশেষ উপলক্ষ আছে কিনা। তার কথায় রাজকুমারী বলে তিনি ভবিষ্যৎ রানী মার্গারেটের সঙ্গে ডিনার করবেন। এরপর সেদিন ডিনারের সময় তাদের দুই বোনের মতো ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল। এর এক পর্যায়ে ইসাবেলা মার্গারেটকে একটা পানীয় পান করতে দেয়, আর সন্দেহ না করে ইসাবেলার দেয়া ওয়াইন পান করে মার্গারেট। কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই হুঁশ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে সে। মার্গারেট অজ্ঞান হয়ে গিয়েছে দেখে ইসাবেলা দুজন পুরুষ চাকরকে ডেকে পাঠায় এবং তাদের দিয়ে মার্গারেটকে ধর্ষণ করায়। কিন্তু মার্গারেট দাসীর দৃশ্যটি দেখে ফেলেছিল। এরপর কাজ শেষে ইসাবেলা পরিচারকদের বিদায় দেয় এবং তাদের দুজনকে একটা বিশেষ আংটিও দেয় সে। যদিও পরে সেই দুই পরিচারককে হত্যা করা হয়েছিল, কিন্তু ইসাবেলা এটা কেন করলো সেটা আমরা একটু পরে জানতে পারবো। ওদিকে গ্র্যান্ড মাস্টারের সাথে যে নাইটস টেম্পলারদের ধরে আনা হয়েছিল তাদের একজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় রাজার সেনাদের। গ্র্যান্ড মাস্টারের সঙ্গে একই কারাগারে আটকে রাখা হয়েছিল তাকে। এরপর সেনারা গ্র্যান্ড মাস্টারের উপরে নির্মম নির্যাতন করতে শুরু করে। এই ভয়ঙ্কর নির্যাতনের দৃশ্য সহ্য করতে না পেরে নতুন যোগ দেয়া সেই নাইট আতঙ্কে চার্চের গোপন সেই দরজার কথাটা প্রকাশ করে দেয় তাদের কাছে। আর তথ্যটা পাওয়ার পর গাওয়েন তার লোকজন নিয়ে সেই গোপন দরজার কাছে পৌঁছে একটা ফিউজ বসিয়ে আরেকটা বিস্ফোরণ ঘটায়। দেখা যায় বিস্ফোরণের ধাক্কায় স্যাংচুয়ারির গোপন দরজাটা ভেঙে গিয়েছে। কিন্তু ভেতরে থাকা নাইটরা প্রথমে কিছু টের না পেলেও হঠাৎ বিস্ফোরণের শব্দে তারা বুঝতে পারছিল বড় বিপদ এসে পৌঁছেছে। এ সময় ল্যান্ডি ছুটে যায় তার মেয়ে ইভকে খুঁজতে। সে জানতো আর কয়েক মুহূর্তের মধ্যেই স্যাংচুয়ারির পতন হতে চলেছে। অন্যদিকে গাওয়েন ও ফরাসি সৈন্যরা গেট ভেঙে ততক্ষণে ভেতরে ঢুকে পড়েছিল। প্রাচীরের সুরক্ষা ছাড়াই নাইট টেম্পলাররা মুহূর্তেই সংখ্যায় পিছিয়ে পড়ে রাজার সেনাদের তুলনায়। গাওয়েন দৌড়ে সিটি টাওয়ারে এসে উঠে লোহার গেটটা খুলে দেওয়ার জন্য। সেখানে যে কমান্ডার উপস্থিত ছিল সে তাকে বিনা দ্বিধায় হত্যা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা আকরের যুদ্ধে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আজ তারা শত্রু। এর অল্প সময়ের মধ্যে গাওয়েন লোহার দরজাটা খুলে দেয়, আর বাঁধ ভাঙা জোয়ারের মতো রাজা ফিলিপের সৈন্যরা ভেতরে প্রবেশ করে। এদিকে ল্যান্ডি দুই সন্ন্যাসিনীকে নিয়ে মেয়েকে একটা অন্ধকার কক্ষে লুকিয়ে রাখে। এ সময় সে ইভকে বুকে জড়িয়ে ধরে। তার আচরণ দেখে মনে হচ্ছিল এটাই হয়তো তার মেয়ের সাথে তার শেষ আলিঙ্গন হতে চলেছে। অন্যদিকে গাওয়েন গেট খুলে দিতেই অসংখ্য সৈন্য ঢুকে পড়েছিল স্যাংচুয়ারিতে এবং মুহূর্তের মধ্যেই চারিদিকে তলোয়ারের ঝনঝনানি আর যুদ্ধের দামামা বেজে উঠেছিল। টেম্পলার নাইটরা সংখ্যায় 10-এ 1 জন হলেও যুদ্ধ করে যাচ্ছিল শুধুমাত্র তাদের বিশ্বাস এবং সাহসকে পুঁজি করে। এর মধ্যে ল্যান্ডি বাইরে বেরিয়েই দেখতে পায় রাজা ফিলিপ ঘোড়ার উপরে বসে আছেন। রাজাকে দেখে ল্যান্ডি রাগে গর্জে ওঠে। তারপর সে টাওয়ার থেকে লাফিয়ে পড়ে রাজাকে মাটিতে ফেলে দেয়। এরপর সে ঝাঁপিয়ে পড়ে সরাসরি ফিলিপের উপর, আর ফিলিপও প্রাণপণ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তবে এই সময় প্রিন্স লুইস লড়াইয়ে যোগ দিয়েছিল, কিন্তু তার মাথায় একটা চিন্তা চলছিল, সে কি করবে? সে কি তার মায়ের প্রতিশোধ নেবে নাকি তার বাবাকে বাঁচাবে? তবে এর মধ্যে ল্যান্ডি এক আঘাতে রাজাকে ফেলে দেয় এবং দুহাতে তলোয়ার তুলে তাকে শেষ আঘাত করার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে লুইস তার বাবার পাশে এসে দাঁড়ায় এবং তলোয়ার দিয়ে ল্যান্ডিকে আঘাত করে, আর ফিলিপও বুঝে ল্যান্ডির পায়ে আঘাত করে। ফলে এবার ল্যান্ডি অনেকটা বেকায়দায় পড়ে যায়। যদিও এই সময় টার্নক্রিট দৌড়ে এসে তাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু ততক্ষণে ফিলিপ তার ছুরি ল্যান্ডির গলায় ঠেকিয়ে দিয়েছে। এ সময় রাজা ফিলিপ সবার উদ্দেশ্যে হুমকি দিয়ে বলে, টেম্পলাররা আত্মসমর্পণ করো, না হলে ল্যান্ডিকে মেরে ফেলা হবে। কিন্তু ল্যান্ডি চিৎকার করে তার ভাইদের বলতে থাকে, লড়াই চালিয়ে যাও তোমরা, আমার জন্য থামবে না। কিন্তু টার্নক্রিট আর পারছিল না তার ভাইকে মরতে দেখতে, তাই সে ধীরে ধীরে তলোয়ারটা মাটিতে নামিয়ে রাখে। অবশেষে নাইট টেম্পলাররা আত্মসমর্পণ করে সেদিন। কিন্তু কোনো ন্যায় বিচার বলতে কিছুই সেখানে ছিল না। তাদের জন্য অপেক্ষা করছিল একটা মিথ্যা অভিযোগের বোঝা, তাছাড়া বিশ্বাসঘাতকতা এবং অন্ধকার সাজার পরিণতি তো ছিলই। 1307 সালের 13 অক্টোবর টেম্পলার নাইটদের বন্দী করা হয়েছিল একটা সুচারু কূট পরিকল্পনার মাধ্যমে, এবং এর প্রধান কারিগর ছিলেন রাজা ফিলিপ ও তার মন্ত্রী দে নেগ্রে। নাইট টেম্পলারদের বন্দী করার পর প্যারিসের এক চত্বরে
কাঠ কাটা পরিবহন করার মতো কঠিন কাজ করতে দেওয়া হয়েছিল। পক্ষান্তরে এটা ছিল একটা ভয়ঙ্কর শাস্তি, তবে এই কাঠই ছিল তাদের ভাগ্য নির্ধারণের উপাদান। সেদিন নাইট টেম্পলারদের বিচার দেখার জন্য বিপুল সংখ্যক সাধারণ মানুষ প্যারিসের রাস্তায় এসে জড়ো হয়েছিল। এর এক পর্যায়ে মন্ত্রী উইলিয়াম জি নেগ্রে টেম্পলার নাইটদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তালিকা পড়তে শুরু করেছিলেন। কিন্তু বলাই বাহুল্য, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো ছিল সবই মিথ্যা বানোয়াট। তাই স্বাভাবিকভাবেই গ্র্যান্ড মাস্টার এসব অভিযোগকে অস্বীকার করেন এবং তিনি বলেন এগুলো সবই রাজা ফিলিপের বানানো মিথ্যা প্রোপাগান্ডা। টেম্পলার অর্ডারকে ধ্বংস করতেই এগুলো সাজানো হয়েছে। তবে ঠিক এই উত্তরটাই যেন চাইছিলেন উইলিয়াম ডি নেগ্রে। যখন তিনি দেখলেন গ্র্যান্ড মাস্টার অভিযোগ অস্বীকার করছেন, তখন তিনি সঙ্গে সঙ্গে তার এক সাক্ষীকে ডেকে নেন সেখানে। এই সাক্ষী ছিল সেই টেম্পলার নাইট যাকে আগে ধরা হয়েছিল এবং সেই সাত্রে স্যাংচুয়ারির গোপন দরজার অবস্থানের কথা জানিয়ে দিয়েছিল রাজাকে। এবং এবার সে সকল টেম্পলার নাইটদের বিরুদ্ধেও সাক্ষ্য দিতেও রাজি হয়ে গিয়েছিল। পুরো প্যারিসবাসী এবং তার নিজের ভাইয়ের সামনে দাঁড়িয়ে সেই বিশ্বাসঘাতক নাইট বলেন টেম্পলার অর্ডারে যোগ দেওয়ার সময় তাকে নাকি একটা পবিত্র রেলিকের উপর থুথু দিতে বলা হয়েছিল এবং দুই মুখের রূপলি খুলির সামনে মাথা নত করতেও বলা হয়েছিল তাকে। বিশ্বাসঘাতক নাইটের সেই কথার পর মন্ত্রী উইলিয়াম ডি নেগ্রে সেই কথিত প্রমাণ উপস্থিত করেন সবার সামনে। আর এভাবেই নিজেদের একজনের বিশ্বাসঘাতকতায় ল্যান্ড্রি এবং তার সঙ্গীদের চূড়ান্ত পরাজয় ঘটেছিল এটা বলাই যায়। সব সাজানো বিচারের মুখোমুখি হতে হয়েছিল তাদের এবং প্রথমে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয় গ্র্যান্ড মাস্টারের বিরুদ্ধে। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হয় গ্র্যান্ড মাস্টার জ্যাক দ্য মোলেকে। কিন্তু নিষ্পাপ ওই মানুষটা জোরালোভাবে সব অভিযোগ অস্বীকার করলেও তার ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। টেম্পলারদের 23তম এবং শেষ গ্র্যান্ড মাস্টার দ্য মোয়েল নিজেই আগুনের চিতার দিকে হেঁটে যান তার ভাগ্য বরণ করে নিতে। আর কিছুক্ষণের মধ্যেই চিতার আগুন তাকে গ্রাস করে নেয়। তবে জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাওয়ার আগে তিনি প্রচণ্ড ক্রোধে পোপকে অভিশাপ দিতে থাকেন। তিনি বলতে থাকেন সেন্ট পিটারের পবিত্র আসনে বসার যোগ্য তিনি নন, কারণ তিনি চার্চের ক্ষমতা রাজার হাতে দিয়ে টেম্পলারদের ধ্বংসের পথ তৈরি করেছেন। জ্বলন্ত আগুনের মাঝে দ্য মোলে আফসোস করতে থাকেন তার ভাইদের পরামর্শ না শুনে তিনি রাজা ফিলিপের বিরুদ্ধে প্রতিরোধ করেননি, বরং পোপের উপর ভরসা করেছিলেন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এরপর তিনি পোপ এবং রাজা দুজনকেই অভিশাপ দেন। তিনি ভবিষ্যৎবাণী করেন যে 1 বছরের মধ্যে তারা দুজনেই মারা যাবে আর রাজার কোনো রক্তধারা মানে বংশধারা ফ্রান্সের শাসন ক্ষমতায় আর বসতে পারবে না। এভাবেই সেদিন টেম্পলারদের শেষ গ্র্যান্ড মাস্টার আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন। কিন্তু গ্র্যান্ড মাস্টারের মাধ্যমে আসলে কোনো কিছুই শেষ হয়েছিল না, বরং তার মৃত্যুর পর টেম্পলারদের উপরে অত্যাচার অব্যাহত ছিল। ট্যানক্রিডের উপরে টেম্পলারদের গুপ্তধন খোঁজ জানতে ভয়ঙ্কর নির্যাতন করা হচ্ছিল, কিন্তু তিনি কিছুই জানান না। সোনার খাজানার লোভে রাজা ফিলিপ তার ক্ষত স্থানে লবণ লেপে দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তবুও ট্যানক্রিড নতি স্বীকার করছিলেন না তার কাছে। তাই বাধ্য হয়ে রাজা তাকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেন এবং একই সাথে তিনি ল্যান্ড্রিকেও জীবন্ত পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এজন্য নিজের হাতে রাজপ্রাসাদের বাইরে আগুন জ্বালানোর কাঠ কাটতেও শুরু করেছিলেন রাজা ফিলিপ নিজেই। কিন্তু রাজা একদিন যখন প্রাসাদের বাইরে এই কর্মে ব্যস্ত, তখন ঠিক সেই সময় রাজকুমারী ইসাবেলা সেখানে আছে এবং দেখা যায় তার সাথে রয়েছে লুইসের স্ত্রী মার্গারেট এবং তার ব্যক্তিগত দাসী। এ সময় দাসী জানায় সে দেখেছে দুজন পুরুষ মার্গারেটের ঘর থেকে বেরিয়ে আসছে। আর এটা শুনে রাজা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। তিনি লুইসকে কিছু না জানিয়ে সরাসরি মার্গারেটের ঘরে তল্লাশি চালান এবং সেখান থেকে বিশেষ একটা আংটি খুঁজে পান তিনি। আর বলাই বাহুল্য এটা ছিল তার বিরুদ্ধে প্রমাণ এবং সেটা এখানে কৌশলে রেখে দিয়েছিল প্রিন্সেস ইসাবেলা। চরিত্রহীনতার অভিযোগে সেদিন মার্গারেটকে টাওয়ারে বন্দি করা হয়, শিকল পরানো হয় তাকে এবং তার চুল কেটে ছোট করে দেওয়া হয়। আর এটা ছিল একজন নারীর জন্য তখন চরম অপমানের মতো একটা ব্যাপার। এদিকে ল্যান্ড্রিকেও একটা ছেলে বন্দি করা হয়েছিল, কিন্তু যেদিন তাকে বন্দি করা হয়েছিল তার পরের দিনই তার পাশের সেলে হাজির হয়েছিল এক নতুন বন্দি। তার দিকে না তাকিয়ে ল্যান্ড্রি তার কাছে জানতে চায় সে কি তার কোনো টেম্পলার ভাই। আসলে এই লোকটি ছিল গাওয়েন, কিন্তু রাজার বিশ্বস্ত অনুগত গাওয়েনকে এই অবস্থায় দেখে একেবারে চমকে ওঠে ল্যান্ড্রি। ল্যান্ড্রি ভাবে গাওয়েন নিশ্চয়ই রাজার গুপ্তচর এবং তাকে যন্ত্রণা দিয়ে গুপ্তধনের খোঁজ নেওয়ার ফাঁদ এঁটেছে সে। কিন্তু গাওয়েন তার মনোভাব বুঝতে পেরে জানায় তার ধারণা সত্য নয়। এরপর সে বলতে থাকে
যখন সে গুপ্তধনের খোঁজে গিয়েছিল তখন ল্যান্ডির মেয়েকে সে খুঁজে পায়। সেই নানদের কাছে সে জানতে পারে রাজা ফিলিপ রাজপুত্রকে পাঠিয়েছেন শিশুটিকে হত্যা করতে। আর এটা জানার পর ক্ষিপ্ত হয়ে ওঠে গাওয়েন। নিরপরাধ শিশুদের আঘাত করা ছিল জঘন্য অপরাধ। অন্তত তার টেম্পলার সত্তা তখন জেগে উঠেছিল। তাই সে সন্ন্যাসিনীদের ও শিশুটিকে হত্যা না করে তাদের পালাতে সাহায্য করেন এবং পরে প্রাসাদে ফিরে রাজাকেই হত্যা করার চেষ্টা করেন। কিন্তু ঠিক সেই সময় উইলিয়াম ডি নেগ্রে সেখানে প্রবেশ করলে পরিস্থিতি পাল্টে যায়। সেদিন একা হয়ে যাওয়া গাওয়েন শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছিল রাজার সেনাদের হাতে। তার হত্যা চেষ্টাও বিফল হয়। সে তার উপাধি, মান সম্মান সব হারিয়েছিল এবং আবারও তাকে পঙ্গু করে দেওয়া হয়। সব কিছুই টানক্রিড নিজের চোখে দেখেছিল। কিন্তু গাওয়েনের এই কথা থেকে ল্যান্ডি এবার বুঝতে পারে, যাক, তার মেয়েটা অন্তত এখনো বেঁচে আছে। এদিকে রাজকুমারী ইসাবেলা মার্গারেটের সঙ্গে দেখা করতে যায়, যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে সেখানে। মার্গারেট তখনও ইসাবেলাকে বোনের মতোই ভাবত, কিন্তু সে বুঝতেই পারছিল না এই ষড়যন্ত্রের পুরোটাই ইসাবেলার কাজ। এদিকে ইসাবেলাও কোনো কিছু এবার লুকায় না, সরাসরি সে মার্গারেটকে বলে দেয় তার এই অবস্থার জন্য সেই দায়ী। তার পরিকল্পনা ছিল মার্গারেটের অহংকার একেবারে ধুলোয় মিশিয়ে দেবে সে। মার্গারেট রাকে রানী হওয়ার আগেই গৃহিণীর মতো আচরণ করছিল। ইসাবেলার এ ধরনের কথায় মার্গারেট এবার হাঁটু গেড়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ইসাবেলার মন নরম হয় না। এরকম একটা পরিস্থিতির মধ্যেই অন্যদিকে রাজা ফিলিপ ল্যান্ডির জন্য একটা টর্চার যন্ত্র রেডি করে ফেলেছিল এবং নিজেই ঠিক করেছিল সেটা কিভাবে কাজ করবে। অর্থাৎ ল্যান্ডিকে নিজ হাতে নির্মমভাবে হত্যা করার জন্যই বলা যায় যে একটা বিরাট আয়োজন সম্পন্ন করেছিল সে। কিন্তু ল্যান্ডি আরও বেশি ব্যস্ত হয়েছিল প্রিন্স লুইসকে সত্যটা জানাতে, কিভাবে প্রিন্স নিজের রানী জোয়ানকে হত্যা করেছিল। কিন্তু লুইস ল্যান্ডির কথা শুনে ক্ষিপ্ত হয়ে ল্যান্ডিকেই মারধর করতে শুরু করে। আর ফিলিপ উদ্বিগ্ন হয়ে তাকে টেনে বের করে আনে, কারণ যন্ত্রপাতি ব্যবহার না হলে নষ্ট হয়ে যাবে যে। এরপর ফিলিপ ল্যান্ডিকে নির্যাতনের প্রস্তুতি শুরু করে দেয়। সে ল্যান্ডিকে তার ছোট ভাই লুইসের একটা গল্প শোনায়। সে তাকে জানায় কিভাবে তারা দুজন খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। ছোট্ট লুইস মূলত সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী ছিল, কিন্তু বয়স কম থাকায় আগেই মারা যায় সে। তাকে স্মরণ করার জন্যই ফিলিপ তার পুত্রের নাম রাখে লুইস। ফিলিপ এরপরে আরও বলে সে এসব বলছে তাকে কারণ ল্যান্ডিকে সে নিজের ভাইয়ের মতোই ভেবেছিল, কিন্তু সে কখনো ভাবতে পারেনি ল্যান্ডি তার প্রিয়তমা জোয়ানকে কেড়ে নেবে তার থেকে। এরপর রাজা ফিলিপ কথা থামিয়ে নির্যাতন যন্ত্রটি অপারেট করতে শুরু করে। তিনি চেয়েছিলেন ল্যান্ডি যেন দয়া ভিক্ষা করে তার কাছে, কিন্তু দেখা যায় ল্যান্ডি নতি স্বীকার করতে কোনোভাবেই রাজি ছিল না, সে তার যতই কষ্ট হোক না কেন। কিন্তু এত নির্যাতনের পরেও রাজা চাননি ল্যান্ডি এভাবে মারা যাক। তিনি মূলত তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, এমনকি তার সামনে অন্যদের পুড়তে দেখাতে চেয়েছিলেন তিনি। এদিকে যখন ল্যান্ড্রিকে হত্যার তোড়জোড় চলছে, তখন অন্যদিকে প্রিন্স লুইস মার্গারেটের ঘরে এসে দেখতে পায় এক ভয়ানক অবস্থা। সে মার্গারেটের দাসীর কান্নার শব্দ শুনতে পায়। এরপর সে দাসীর কাছ থেকে সব জানতে পারে তার স্ত্রীকে বন্দি করা হয়েছে। আর এসব শুনে ক্রোধান্মুক্ত হয়েও লুইস তারপর টাওয়ারের দিকে দৌড় দেয়। সেখানে দুজন প্রহরীকে হত্যা করে সে, কিন্তু চাবি না থাকায় লুইস তার বাবার কাছে এসে পৌঁছায়। তার সব কথা শুনে রাজা বলেন তিনি তার ছেলের কষ্ট অনুভব করতে পারছেন, কারণ বাবা ছেলে দুজন নারীর বিশ্বাসঘাতকতার শিকার। কিন্তু তারপর তিনি যোগ করেন চাইলে তিনি মার্গারেটকেও মেরে ফেলতে পারতেন, কিন্তু দয়া করে তিনি তাকে বাঁচিয়ে রেখেছেন। বাবার এসব কথা লুইস বিশ্বাস করতে চাইছিল না। তার বিশ্বাস হচ্ছিল না মার্গারেট তার সাথে প্রতারণা করতে পারে। এরপর সে অস্ত্র বের করে বলে, আচ্ছা তুমি এ ব্যাপারে এখন চুপ থাকো, আমি এটা সমাধান করব। কিন্তু রাজা ফিলিপ এবার লুইসকে চড় মেরে বসেন। তিনি বলেন লুইস যা কিছু পেয়েছে সব কিছুই তার বাবা দিয়েছেন, আর চাইলেই তিনি সেগুলো কেড়েও নিতে পারেন। রাজা ফিলিপের এসব কথাগুলো ছিল খুবই সত্যি, তাই লুইস আর কিছু করতে না পেরে সেখানেই থেমে যায়। এদিকে ভিড়ে পরিপূর্ণ প্যারিসের চত্বরে টেম্পলারদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতিও নেওয়া হয়েছিল এবং তাদের যথাসময়ে নিয়ে আসা হয়েছিল মঞ্চে। কিন্তু এ সময় হঠাৎ আগের সেই বিশ্বাসঘাতক সৈনিক জনতার মধ্য থেকে বেরিয়ে আসে। ভাইদের আগুনে পড়তে দেখে সে তার পুরনো সাক্ষ্য প্রত্যাহার করতে চায়। সে জানায় যে রাজার নির্যাতনের কারণে সে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিল তার ভাইদের বিরুদ্ধে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল।
তাই তার এ ধরনের স্বীকারোক্তিতে কিছুই বদলায় না, বরং শেষ পর্যন্ত এই নাইটের জীবনটাই চলে যায়। এরপর রাজা ফিলিপ একসময় ল্যান্ডির সামনে এসে দাঁড়ান। তারপর তিনি তাকে বলেন, ল্যান্ডির পায়ের নিচে যে কাঠগুলো রয়েছে সেগুলো তিনি নিজেই কেটেছেন। এটি তার প্রিয় বন্ধু ল্যান্ডির প্রতি তার বিশেষ সম্মান। এই কথার পর বেজে ওঠে ঘণ্টার ধ্বনি, আর উইলিয়াম ডে নেগ্রে মশাল হাতে একে একে প্রত্যেকটা কাঠে আগুন ধরিয়ে দেয়। সবশেষে এসে সে ল্যান্ডির কাঠেও আগুন লাগায়। আগুনে লেলিয়ান শিখার দাউ দাউ করে জ্বলে উঠলে ল্যান্ডি ধীরে ধীরে চোখ বন্ধ করে। কিন্তু যখন সে মৃত্যুর প্রহর গুনছিল ঠিক তখনই ঘটে একটা অসম্ভব ঘটনা। একটা রথ হঠাৎ এসে দাঁড়ায় সেই চত্বরে। পর্দা সরে গেলে দেখা যায় টেলাসের ক্রসবো রাজা ফিলিপের দিকে তাক করা। এটা দেখে রাজা একেবারে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন। কিন্তু সৌভাগ্যবশত রাজার এক প্রহরী দ্রুত এগিয়ে এসে তীরটি নিজের গায়ে বিদ্ধ করে রাজাকে বাঁচিয়ে নেয়। তারপর সেখানে হুড়মুড় করে প্রবেশ করে গ্যাব্রিয়েল এবং তার কুষ্ঠরোগী লেপার্ড নাইটদের দল। তারা আগুনে পড়তে যাওয়াদের উদ্ধার অভিযান শুরু করে দেয়। এই সময় চারিদিকে বিশৃঙ্খলা তৈরি হয়। সকলেই ছুটোছুটি করলেও লাল পোশাকের কার্ডিনাল অদ্ভুতভাবে শান্ত থাকে। লেপার্ড নাইটরা সবাইকে উদ্ধার করতে শুরু করেছিল, আর টেলাস ক্রসবো হাতে শত্রুদের ছিন্ন ভিন্ন করে দিতে শুরু করেছিল। তার এক একটা তীর যেন এক একটা মৃত্যুকে নিশ্চিত করছিল। এর মধ্যে একটা তীর তো একজনকে দুজনকে বিদ্ধও করে ফেলে। কিছুক্ষণের মধ্যে একসময় সব তীর ফুরিয়ে গেলে টেলাস এবার ঘোড়ায় চড়ে সেখান থেকে সরে যায়। সবশেষে দেখা যায় যারা একটু আগেও পুড়ে মরতে নিয়েছিল তারা সবাই মুক্ত হয়ে গিয়েছে এবং অগ্নিকুণ্ডের মাঝে শুধু জ্বলছে কয়েকটা কাঠের চিতা। রাজা ফিলিপ জ্বলন্ত কাঠগুলোর দিকে তাকিয়ে শহরের ঘণ্টাধ্বনি শুনতে শুনতে বিরক্তিতে ফেটে পড়েন। তিনি উইলিয়াম ডি নেগ্রেকে পুরো প্যারিস ঘিরে ফেলার নির্দেশ দেন। কেউ যেন খবরটা ছড়াতে না পারে সেটা নিশ্চিত করতে বলেন তিনি। এরপর লুইসকে সৈন্যসহ পাঠানো হয় টেম্পলারদের ধরতে। অন্যদিকে পালিয়ে আসার পর টেম্পলাররা লুকিয়েছিল একটা স্যাংচুয়ারির ভেতর, কিন্তু এক কিশোর তাদের দেখে ফেলেছিল এবং সেই খবরটা রাজার সেনাদের কাছে পৌঁছে দেয়। আর খবর শুনে রাজা সঙ্গে সঙ্গে উইলিয়ামকে আরও সৈন্য নিয়ে তাদের ধরার নির্দেশ দেন। সৈন্যরা রাজার নির্দেশ পেয়ে যখন সেই স্যাংচুয়ারিতে আক্রমণ করে তখন ল্যান্ডি ও তার সঙ্গীরা গোপন সুড়ঙ্গ দিয়ে পালাতে চেষ্টা করছিল, কিন্তু তারা দেখতে পায় সেটা বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে তখন ব্যাটারিং র্যাম দিয়ে দরজা ভেঙে প্রথম ফটক দিয়ে সৈন্যরা ঢুকে পড়েছিল ভেতরে, ফলে টেম্পলারদের আর কোনো উপায় ছিল না। এ সময় গাওয়েন একটা অপ্রীতিকর পালানোর পথের কথা বলে সবাইকে, আর এটা ছিল নর্দমা। এ সময় হঠাৎই এক নারীর আর্তচিৎকার শোনা যায়, আর চিৎকার শুনে ল্যান্ডি বাকিদের পালাতে বলে ট্রানকেটকে নিয়ে ছুটে যায় সেদিকে। লক্ষ্যে পৌঁছে তারা দেখতে পায় এক নারীকে বন্দি করে রেখেছে লুইস, এবং সে জানায় লুইস তার স্বামী ও সন্তানকে হত্যাও করেছে। মহিলার কাছে সব শুনে ল্যান্ডি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এর কিছুক্ষণ পর রাজা ফিলিপ স্যাংচুয়ারিতে এসে ঢোকেন। ততক্ষণে ল্যান্ডি এবং অন্যরা নর্দমার টানেল দিয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু বাইরে বেরিয়ে এসে তারা উইলিয়াম ও তার বাহিনীর মুখোমুখি হয়। বলাই বাহুল্য এরপর শুরু হয় একটা হিংস্র যুদ্ধ। আহত টেম্পলাররা প্রাণপণে লড়াই করছিল। পা আহত হলেও গাওয়েন একটা ভাঙা লাঠি দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। ওদিকে এক শত্রুর হাতে অনেকটা কোণঠাসা হয়ে পড়লে সেই নারী ট্রানকেটকে বাঁচায়, আর এর মধ্যেই অন্যদিকে একজন সন্ন্যাসিনী আহত টেম্পলারদের নিরাপদে সরিয়ে নিয়ে যায়। কিন্তু সুবিধা করে উঠতে পারছে না দেখে যুদ্ধের মধ্যে উইলিয়াম আরও সৈন্য নিয়ে আসে। কিন্তু ল্যান্ডি বুঝতে পারছিল এভাবে চলতে থাকলে টেম্পলারদের শক্তি একসময় ফুরিয়ে যাবে, তাই সে অন্য একটা পরিকল্পনার কথা ভাবছিল। এদিকে গাওয়েন তার তলোয়ার দিয়ে কাঠের ফ্রেমে ধরে থাকা দড়িটা কেটে দেয়, ফলে কাঠামো ভেঙে পড়ে এবং পথের অর্ধেকেই শত্রু চাপা পড়ে যায়। ওদিকে টেম্পলাররাও ছড়িয়ে পড়েছিল। ল্যান্ডি আর গাওয়েন সহজেই উইলিয়ামের হাত থেকে পালাতেও পেরেছিল, কিন্তু তারপরেই তারা মুখোমুখি হয় লুইসের, যাকে টেলাসকে ধরার দায়িত্ব দিয়েছিলেন রাজা। কিন্তু সে তার বাবার আদেশ এবার আর মানতে চাইছিল না, কারণ তার কাছে এখন আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সে তার সৈন্যদের টেম্পলারদেরকে খুঁজতে বলে, আর ঠিক তখনই লুইস দেয়ালের পাশে লুকিয়ে থাকা ল্যান্ডিকে দেখতে পায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো সে তাদের দেখার পরেও ল্যান্ডিকে কোনো রকম ধাওয়াই করে না, বরং রাজপ্রাসাদে ফিরে আসে সে। লুইসের এই আচরণটা মনে হয় ঠিকই ছিল, কি বলেন? কমেন্টে জানান।
এদিকে কিছুক্ষণ আগে রাজপ্রাসাদে ফিরে রাজা ফিলিপ রাগে ফেটে পড়েছিলেন এবং উইলিয়ামের ওপর সেই রাগ তিনি ঝাড়ছিলেন। পুরো ঘটনার জন্য তিনি মন্ত্রীকেই দায়ী করছিলেন। হিসেব নিকেশ করা সত্ত্বেও উইলিয়াম মার খাচ্ছিল আর তাকে আবারও টেম্পলারদের পিছু নিতে পাঠানো হয়। এদিকে ট্যানক্রেডের আর কোথাও যাওয়ার জায়গা না থাকায় সে আশ্রয় নিয়েছিল সেই নারীর ঘরে, যাকে তারা সদ্য উদ্ধার করে নিয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নারীটি যখন আবেগে ভেঙে পড়ায় অবস্থায় ঘরে ফিরে এসেছে, তখন তার এই আচরণ টহলরত সৈন্যদের মনে সন্দেহ জাগায়, আর এতে তারা সবাই নতুন বিপদের মুখোমুখি হয়। ল্যান্ড্রি এবং গাওয়েন পৌঁছায় সেই কর্মশালায় যেখানে রূপার তৈরি দ্বিমুখী খুলি বানানো হতো। গাওয়েন নিজের হাঁটুতে ঢুকে থাকা পেরেকটা টেনে বের করে আনে সময় এবং লাল গরম লোহার সাহায্যে ক্ষতস্থানটা দগ্ধ করে বন্ধ করে দেয়। এ সময় ল্যান্ড্রি তাকে ধন্যবাদ জানায় তার মেয়েকে বাঁচানোর জন্য। তবে এই কথার প্রেক্ষিতে গাওয়েন বলে সে এটা করেছে শুধুমাত্র একজন নির্দয় অত্যাচারী চাকর না হতে চাওয়ার কারণে। ওদিকে ঠিক তখনই সেই নারীর দরজায় সৈন্যরা লাথি মেরে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তাদের দেখে নারী চাদরে মুখ ঢেকে বলে টেম্পলাররাই তার সন্তানকে হত্যা করেছে আর সে শোকে ডুবে আছে। এরপর সে সৈন্যদের জানায় তারা সবাই রাজা ফিলিপের জন্য এখানে প্রার্থনা করছে যেন তিনি তার সন্তানের হত্যাকারীকে শাস্তি দিতে পারেন। এই কথা শুনে সৈন্যরা চলে গেলে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে সবাই। এদিকে ল্যান্ড্রি এবং গাওয়েনের দিকে যদিও কোনো তাৎক্ষণিক বিপদ ছিল না, কিন্তু তারা এবার নিজেদের মধ্যেই তর্কে জড়িয়ে পড়েছিল। এই পরিস্থিতির জন্য কে দায়ী সেটাই ছিল তাদের তর্কের মূল বিষয়। ল্যান্ড্রি অভিযোগ করে গাওয়েনকে বলে গাওয়েনের বিশ্বাসঘাতকতার কারণেই তাদের এই দশা, কিন্তু গাওয়েন জবাব দেয় ল্যান্ড্রির কর্মকাণ্ডই সব কিছুর জন্য দায়ী। এরপর দুজন ধস্তাধস্তি শুরু করলে টহলরত সৈন্যদের দৃষ্টি আকর্ষণ হওয়ার উপক্রম হয়। অন্যদিকে সন্ন্যাসিনী ও নতুন যোগ দেওয়া দুই যোদ্ধা একটা সরু গলিতে পথ হারিয়ে ফেলেছিল, আর ঠিক তখনই তারা এক ভিখারির ছদ্মবেশে থাকা ট্যালাসের দেখা পায়। এরপর ট্যালাস তাদের মূল রাস্তায় নিয়ে আসে, আর ঠিক এমন সময় এক নারী তাদের দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে টহলরত সেনাদের খবর দেয়। এই অবস্থায় ট্যালাস নতুন সদস্যদের পিছু হটার নির্দেশ দেন এবং তিনি নিজে তলোয়ার হাতে শত্রুদের সঙ্গে লড়াইয়ে জড়ান। এদিকে যখন এসব চলছিল তখন অন্যদিকে প্রিন্স লুইস কোঠার দিয়ে টাওয়ারের দরজা ভেঙে ভেতরে ঢোকে। মার্গারেটের কাছে পৌঁছে সে দেখতে পায় ভাঙা বাটির একটা টুকরো দিয়ে মার্গারেট নিজের কবজি কেটে ফেলেছে। রক্ত ঝরছে তার হাত থেকে আর দেহটা একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে। বোঝাই যাচ্ছিল মারা গিয়েছে মার্গারেট। মা এবং স্ত্রী প্রিয় দুই নারীকে একের পর এক হারিয়ে লুইস মানসিকভাবে ভেঙে পড়েন। টাওয়ারের ভেতর সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে শুরু করে। আর এই দুই মৃত্যুর নেপথ্যে ছিল একই ব্যক্তি, আর সেও তার নিজের বাবা রাজা ফিলিপ। আর এই বিষয়টা এবার পরিষ্কার হয়ে গিয়েছিল লুইসের কাছে। ওদিকে গুরুতর আহত হওয়া সত্ত্বেও ট্যালাস শেষ পর্যন্ত জয়ী হন। রক্তে ভেজা তলোয়ার হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি যুদ্ধক্ষেত্রে থেকে বেরিয়ে আসেন। নিজের সব প্রতিপক্ষকে পরাস্ত করেন তিনি। এসব নানা রকমের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দীর্ঘ সেই রাতটা পার হয়। পরদিন সকালে দেখা যায় ল্যান্ড্রি ছাদে উঠে দাঁড়িয়েছে। রাতের তাড়াহুড়োর কারণে টেম্পলাররা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তাই তারা একে অপরকে খুঁজে বের করার জন্য একটা সংকেত ব্যবহার করতে শুরু করেছিল। দূর থেকে সে দেখতে পায় ট্যানক্রেড এবং নতুন দুই নিয়োগপ্রাপ্ত যোদ্ধা রাতের লড়াই থেকে বেঁচে গিয়েছে। এর কিছুক্ষণ পর পুনরায় একত্রিত হয়ে ল্যান্ড্রি একটা দুঃসাহসিক পরিকল্পনার কথা জানায় সবাইকে। তার প্ল্যান ছিল নদী পথ দিয়ে ঘুরে প্রাসাদে প্রবেশ করা। এসব কথা বলার পর সে তাদের নিয়ে যায় সেই গোপন পথের কাছে, যেটা দিয়ে সে রানী জোয়ানের সঙ্গে গোপনে সাক্ষাৎ করতে যেত। সেখান দিয়েই তারা সফলভাবে প্রাসাদে ঢুকে পড়ে। তবে নদীর ধারে টহলরত বাহিনীর মুখোমুখি হয় ওরা। সরু করিডোরে এ সময় তীব্র যুদ্ধ লেগে যায় দুই পক্ষের মধ্যে, আর টেম্পলাররা লড়াই করে পথটা পরিষ্কার করতে শুরু করে। শেষ প্রহরীকে পরাস্ত করার মুহূর্তেই দেখা যায় একটা তীর এসে সন্ন্যাসিনীর গায়ে লেগেছে, কিন্তু তাকে রক্ষা করতে ট্যানক্রেড কোলে তুলে নিয়ে এবার পিছিয়ে আসে। এদিকে দেখা যায় ডকের কাছে রাজকীয় প্রহরীরা জাহাজে যখন মাল তুলছিল, ঠিক তখনই টেম্পলার নাইটরা আক্রমণ চালায় তাদের উপর। সারির একেবারে পেছনে থাকা ট্যানক্রেডের পা হঠাৎ শহরের প্রাচীর থেকে নিক্ষিপ্ত একটা তীরে বিদ্ধ হয়। তারপরেই আরেকটা তীর এসে আঘাত করে সন্ন্যাসিনীর দেহে, কিন্তু তা সত্ত্বেও ট্যানক্রেড মরিয়া হয়ে তার দিকে হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করেছিল।
ওদিকে ল্যান্ডি তাদের এই অবস্থা থেকে দৌড়ে যখন তাদেরকে সাহায্য করতে যায়, তখন সেই ধনুকধারী তাকে কোনো সুযোগই দেয় না। এদিকে একের পর এক তীর এসে বিদ্ধ হতে থাকে ট্যানক্রেডের দেহে। আর বলাই বাহুল্য, এবার আর রক্ষা হয় না ট্যানক্রেডের। সেখানেই ট্যানক্রেড মৃত্যুবরণ করে। এর মধ্যেই ঠিক তখনই রাজা ফিলিপ ডকে এসে পৌঁছে যায়। যে সময় জাহাজটি সঠিক দিকে রওনা দিচ্ছে, তিনি এবার সমস্ত জাহাজ পাঠিয়ে ল্যান্ডিকে ধাওয়া করতে নির্দেশ দেন। কিন্তু তারা আর পাকড়াও করতে পারে না তাদের। মনে একরাশ ক্ষোভ নিয়ে প্রাসাদে ফিরে আসেন রাজা। ক্রুদ্ধ রাজা ফিলিপের পর সোনাদানা ভর্তি ঘরের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে ওঠেন। তার মনে হচ্ছিল এই বিপুল ধন সম্পদের চেয়ে ল্যান্ডির মাথাটাই তার কাছে বেশি মূল্যবান। রাজার এই অবস্থা দেখে উইলিয়াম ডে নেগ্রে ঠান্ডা মাথায় মন্তব্য করে, অন্তত এই ধন সম্পদ দিয়ে তো তাদের দেনাটা শোধ করা যাবে। তাদের এই কথার সময় ঠিক তখনই আরেকটা কণ্ঠ শোনা যায়। বোঝা যায় ল্যান্ডি ফিরে এসেছে রানী জোয়ানের প্রতিশোধ নিতে। কিন্তু প্রিন্স লুইস তলোয়ার বের করে ল্যান্ডির দিকে এগিয়ে আসে। কিন্তু এ সময় ল্যান্ডি তার নাম ধরে ডাকলে লুইস হাতের লম্বা তলোয়ারটা ফেলে দেয় এবং বাবার দিকে তাকায়। রাজা ফিলিপ উইলিয়ামের দিকে তাকালে উইলিয়াম লুইসকে সম্মান জানিয়ে মাথা নত করে সেখান থেকে সরে আসে। আর তখন সম্পূর্ণ একা হয়ে পড়ে যায় রাজা ফিলিপ। ডে নেগ্রে এবং লুইসের আচরণে বোঝাই যাচ্ছিল তারা এবার রাজার উপরে চরম বিরক্ত হয়ে গিয়েছিলেন। তাই ল্যান্ডিকে মোকাবেলা করার ভার এবার তারা রাজার উপরেই ছেড়ে দেন। আহত ল্যান্ডি সবশেষে মুখোমুখি হয় রাজা ফিলিপের। কিন্তু তারপরও রাজা ভাবে তার জয়ের সম্ভাবনা আছে, কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। রানীর মৃত্যুর প্রতিশোধ নিতে ল্যান্ডির ভেতরের আগুন তাকে শক্তিতে পূর্ণ করে দিয়েছিল। ফিলিপকে সে একের পর এক আঘাতের পর দিশেহারা করে তোলে। সে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো রক্ষা হয় না। সবশেষে ফিলিপের অস্ত্র হাতছাড়া হয়ে যায়, আর এরপরই তার পেটটা চিরে ফেলে ল্যান্ডি। রাজা এবার যুদ্ধ করার শক্তিও হারিয়ে ফেলে। আর ঠিক তখনই পেছন দিক থেকে লম্বা তলোয়ারটা রাজার বুকটাকে ফোড়ফোড় করে দেয়। এটাই ছিল ল্যান্ডির স্বপ্নে দেখা সেই দৃশ্যের হুবহু পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে পড়েছিল ফিলিপ, ল্যান্ডি নয়। এ সময় ল্যান্ডি তার তলোয়ারটা তুলে ফিলিপের বুকের মধ্যে আমল গেঁথে দেয়। মূলত রাজা ফিলিপের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় নাইটফলের দ্বিতীয় সিজনের গল্প। বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেইন এবং নাইটফলের পরিসমাপ্তি। কেমন লাগলো পুরো সিরিজের এক্সপ্লেইন সেটা আশা করি জানাবেন। তো সবাই ভালো থাকেন, ফিরছি খুব শীঘ্রই অন্য কোনো এক সিরিজের এক্সপ্লেইন নিয়ে।